আচমকাই একটা ঝুপ করে শব্দ শুনতে পেল রজত। পরক্ষণেই বুঝতে পারল কিছু যেন একটা ওদের মাঝখানের নিচ দিয়ে ছুটে গেল। বাদলের তন্দ্রা ছুটে গিয়েছে। রাইফেলটা শক্ত করে হাতে ধরে সে বসে রইল। রজত বুঝতে পারছে না জিনিসটা কি। শ্রীগালের মতো ধূর্ত তার চাল চলন। রজত অনেক চেষ্টা করেও একটি দীর্ঘ কালো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এমন সময় প্রাণীটা বাড়ির চারপাশে ঘুরে ঘুরে নিঃশ্বাস নিতে লাগলো। আর দেরি করা চলে না। রজত কনুয়ে করে একটা ধাক্কা দিল বাদলকে। সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভের জঙ্গল থেকে সেই বাঁশবাগান বন্দুকের জোড়া গুলির শব্দে কেঁপে উঠল। নমস্কার, আমি এবং গপ্প চ্যানেল থেকে সৌভিক। আজ আপনাদের শোনাবো সুন্দরবনের সেই দক্ষিণা রায়ের গল্প। আর দক্ষিণা রায়ের সাথে থাকবে আরও একজন। কিন্তু আরও একটা কথা, ইতিমধ্যেই সুন্দরবনকে ঘিরে আমাদের চ্যানেলে প্রকাশ পেয়েছে আরও একটি গল্প, পাতালপুরীর গুপ্তধন। আপনারা যারা এখনো গল্পটি শোনেননি, এই গল্পটি শেষ করে পাতালপুরীর গুপ্তধন শুনতে ভুলবেন না যেন। সরাসরি চ্যানেলে ভিজিট করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনে নিতে পারেন পাতালপুরীর গুপ্তধন। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। শ্রোতাদের সুবিধার্থে আজকের গল্পটিকে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি, তাই আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন। লেখক তারকনাথ রায়ের কলমে ম্যানগ্রোভের আতঙ্কের প্রথম পর্ব। আয়নার সামনে দাঁড়িয়ে আরও একবার নিজের চেহারাটা ভালো করে দেখে নিল রজত। দাড়ি ভর্তি মুখে মুহূর্তের মধ্যেই একচিলতে হাসি ফুটে উঠল। দীর্ঘদিনের অনিদ্রা আর দুশ্চিন্তায় চোখের নিচে কালি জমেছে। মাথায় খড়ের গাদার মতো উস্কো খুস্কো চুল। সেদিকে খেয়াল নেই রজতের, আর থাকবেই বা কেন। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর থেকেই এই বন্দি দশা থেকে তার মুক্তি। এই সাদা কালো পোশাক থেকে মুক্তি পাবে সে। সেই 4 বছর আগে কবে যে শেষবারের মতো রঙিন পোশাকের মুখ দেখেছিল, সে কথা ভুলেই গেছে। মাথার উপরে কতদিন দিগন্ত জোড়া নীলাকাশ দেখেনি, আজ সে দেখবে, প্রাণ ভরে দেখবে। স্বাধীনতার স্বাদ যে এত মধুর হয়, তা সেই পুরো ইটের দেওয়াল আর লোহার গড়াদের পেছনে না এলে বুঝতেই পারত না। এমন সময় দারোয়ানের ভারী গলার আওয়াজ শোনা গেল। আর কতক্ষণ বাথরুমে বসে থাকবে রজত? বড়বাবু তোমায় আনতে এসেছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। রজত শেষবারের মতো চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে এলো। রজত ওরফে রজত ব্যানার্জি আর 4 বছর যাবৎ আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সে বন্দী। একসময় নিজের যোগ্যতা আর পরিশ্রমে সমাজে যে নাম আর স্থান অর্জন করেছিল, আজ তার ছিটে ফোটাও আর অবশিষ্ট নেই। নিজের দোষে অতীতের গৌরব আজ ভুলুণ্ঠিত। আজ তাকে দেখলে কে বলবে একসময় বন দপ্তরের দুদে অফিসার ছিল সে। নিজের চাকরি জীবনে প্রথম কয়েক বছর সুনামের সাথে চাকরি করেছে, কিন্তু পাপের পথ যে বড় পিচ্ছিল। আর তার আশেপাশে থাকলেও সে পথের দুর্নিবার আকর্ষণ মানুষকে চুম্বকের মতো নিজের দিকে টেনে নেয়। আর তার সাথে টাকার হাতছানি তো রয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যেই সরকারের সমস্ত ফাঁকফোকর তার নজরে চলে আসে। প্রথমে জঙ্গলের দামি কাঠপাচার দিয়ে হাত পাকানোর পরে তার নজর পড়ে বন্য প্রাণীর ওপর। কাঠপাচারের ঝামেলা অনেক,
তার থেকে একটা বাঘের চামড়া অথবা গন্ডারের শিং পাচারের ঝামেলা অনেকটাই কম। অঙ্কের পরিমাণটাও নেহাত মন্দ নয়। এই লাইনের প্রত্যেক চোরাকারবারি, চোরাচালানের সমস্ত পথ তার নখদর্পণে ছিল। অতি অল্প সময়ের মধ্যেই রজত তরতর করে বৈভবের শিখরে আহরণ করল। পশ্চিমবঙ্গ তো বটেই, তার সাথে আশেপাশের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রতিটা চোরাচালানকারীর সাথে রজতের উঠা বসা ছিল। এই রাজ্যের প্রায় প্রতিটা অভয়ারণ্য, জাতীয় উদ্যান রজত তার হাতের তালুর মতোই চিনত। সময়ের সাথে সাথে শিকারেও নিজের হাত পাকিয়ে ফেলে সে। কিন্তু এই ঐশ্বর্যই কাল হল রজতের। এত অল্প সময়ের মধ্যে এত প্রভাব, এত প্রতিপত্তি খুব বেশি দিন লোকচক্ষুর অন্তরালে রইল না। তদন্ত শুরু হয় রজতের উপর। দোষী প্রমাণিত হওয়ার পরে 12 বছরের সাজা হয়। সেই থেকে এই আলিপুর সংশোধনাগার তার একমাত্র ঠিকানা। আয়নার সামনে দাঁড়িয়ে সাদা কালো পোশাক পরিহিত চেহারাটা আরো একবার দেখে নিল সে। তারপর তা খুলে এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে পাশে রাখা একটা রঙিন পোশাক তুলে নিল। এইবার এই মুখ ভর্তি দাড়ি গোপগুলোর একটা বিহিত করা দরকার। মুখে ফোম লাগিয়ে দক্ষ হাতে রেজার চালিয়ে দিল। মুখে আফটার শেভ লাগিয়ে আরেকবার আয়নার দিকে তাকালো রজত। বাহ, এই তো ঠিক 4 বছর আগে রজত ব্যানার্জি লাগছে। চেহারায় ঠিক আগের মতো জৌলুস ফিরে এসেছে। বাথরুম থেকে বেরিয়ে দারোয়ানের সাথে জেলারের ঘরের দিকে গেল রজত। জেলার নিজের চেয়ারে বসে সকালের খবরের কাগজটা পড়ছিলেন। রজতকে আসতে দেখে বললেন, আরে রজত যে, এসো এসো বসো। দারোয়ান বেরিয়ে যাওয়ার পরে উনি রজতকে বললেন, রজত, রাজ্য পুলিশের ডিজি তোমাকে নিজে আনতে এসেছেন। ওপর মহল থেকে খুব গোপনে তোমাকে কিছুদিনের জন্য জেলার বাইরে নিয়ে যাওয়া হবে। তবে তোমার কাজ শেষ হলে কিন্তু আবার ফিরে আসতে হবে এইখানে। রজত মৃদু হেসে বলল, হ্যাঁ, তা তো জানি। আপনাদের এত তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার উপায় নেই আমার। জেলার বিজনবাবু লোকটি ভীষণ ভদ্র। প্রয়োজন ছাড়া অকারণে কখনো রাখতে দেখেনি কেউ। তবে রজতকে সে একটু বেশি স্নেহ করে, মূলত রজতের ব্যবহার আর বুদ্ধিমত্তার জন্য। খাতায় প্রয়োজনীয় শৈশাবুট শেষ করার পরে বিজন ঘোষ রজতকে ওর সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। বিজনবাবুর থেকে বিদায় নিয়ে রজত যখন দরজা দিয়ে বেরোতে যাবে, তখন বিজনবাবু রজতকে ডেকে বললেন, রজত, তোমার সাজা রীতিমধ্যেই 4 বছর হয়ে গিয়েছে, আর বাকি 8 বছর। তবে তোমার ব্যবহারে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমি নিজে তোমার সাজা কমানোর জন্য ওপর মহলের সাথে আলোচনা করব। তুমি এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো। শুধু তুমি এমন কিছু করো না যাতে সেই সুযোগটা হাতছাড়া হয়, বুঝলে? রজত ব্যাগটা কাঁধে নিয়ে আবার ঘাড় ঘুরিয়ে নিয়ে বলল, আপনাকে আমি নিরাশ করব না বিজনবাবু। জেল থেকে বেরিয়ে একবার বুক ভরে নিঃশ্বাস নিল রজত। কে বলে বাতাসের গন্ধ নেই? স্থান বিশেষে আছে বইকি। এতদিন 4 দেওয়ালের মধ্যে থেকে থেকে সে ঠিকই চিনেছে সেই গন্ধ। সেই গন্ধে দম বন্ধ হয়ে আসে, বুকের মধ্যে বসে গলা চেপে ধরে সে বাতাস। আর এই বাতাসের প্রতি অণু পরমাণুতে মুক্তির গন্ধ। রজতের সামনেই রাজ্য পুলিশের ডিজির গাড়ি দাঁড়িয়ে। রজত সেই দিকে এগিয়ে গেল। ডিজি অমিতাভ চৌহান গাড়ির দরজা খুলে দিল। রজত গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। ওয়েলকাম রজত, অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগলো। শেষবার তোমার সাথে হাইকোর্টে দেখা হয়েছিল। অমিতাভের কথা রজতের কানে কতটা ঢুকল তা বলা মুশকিল। সে জানলার দিকে এক দৃষ্টে তাকিয়ে কি যেন ভাবছে। অমিতাভ রজতের কাঁধে হাত দিতেই রজত যেন হুঁশ ফিরে পেল। হ্যাঁ, আসলে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। বলো, কি বলছিলেন? অমিতাভ মুখে একটু চিন্তার অভিব্যক্তি ফুটিয়ে বলল, তুমি ঠিক আছো তো রজত? হ্যাঁ, আমি ঠিক আছি। বেশ, তাহলে কাজের কথায় আসা যাক। অমিতাভকে মাঝপথে থামিয়ে দিয়ে রজত বলল,
অমিতাভ, তোমার ফোনটা একটু পাওয়া যাবে? একটা কল করতাম আর কি। আরে এত সংকোচ করার কি আছে, অবশ্যই নাও। ফোনটা নিয়ে ব্যস্ত হাতে রজত ফোন নম্বর টাইপ করতে লাগলো। বার কয়েক রিং হওয়ার পরে ফোনের উপাস থেকে একটা নারী কণ্ঠ শোনা গেল। হ্যালো, কে বলছেন? রজতের ঠোঁট কাঁপছে, যেন কতকালের কত অভিযোগ নদীর দুকুল ছাপানো জলের মতো মন থেকে বেরিয়ে আসতে চাইছে। ফোনটা কেটে দিল রজত। তারপর আবার পূর্বের ন্যায় ব্যস্ত হাতে আরেকবার নম্বরটা ডায়াল করে ফেলল। ফোনের উপাস থেকে আবারও সেই নারী কণ্ঠ শোনা গেল। হ্যালো, কে বলছেন? হ্যালো। আরে আজব লোক তো, কথা যখন বলবি না তখন ফোন করা কেন? রজতের ঠোঁট কেঁপে উঠল। অস্ফুট কণ্ঠে সে শুধু একবার নামটা উচ্চারণ করল। তিথি। রজত? হ্যাঁ, আমি। কেন ফোন করেছো রজত? আবার কি আমার জীবনটাকে শেষ করে দিতে চাও? এ কি বলছো তিথি? তুমি কেমন আছো শুধু এটাই জানতে চাইছিলাম। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ, করেছি। তোমার মতো একজন জেল ফেরত আসামির জন্য আমি আমার জীবনের সুখ আহ্লাদ কেন বিসর্জন দেব? প্লিজ আমাকে ভালো থাকতে দাও তুমি। আর কখনো কল করবে না আমাকে। রজতের গলা ভারী হয়ে এলো। তুমি ভালো থাকো এটা আমিও চাই। তুমি বিয়ে করেছো, ভালোই করেছো, কিন্তু এই 4 বছরে একটিবারের জন্যও কি আমার কথা মনে পড়েনি তিথি? আমি প্রতিটা দিন তোমার অপেক্ষায় থেকেছি। একবার তোমায় দেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। একবারের জন্যও কি তোমার আমার কথা মনে হয়নি? তুমি কি ভেবেছিলে আমি তোমায় আমার জন্য অপেক্ষা করে জীবনটা নষ্ট করতে বলবো? আমার ভালোবাসা এতটাও স্বার্থপর ছিল না। তোমার সাথে জীবনটা কাটাবার লোভ আমার আছে, তবে তার থেকেও তোমাকে ভালো থাকতে দেখার লোভটা আমার বড় বেশি। আমার জন্য তোমার জীবন নষ্ট করার কথা আমি কোনো দিনই বলতাম না তিথি। ফোনের উপাস থেকে ঝাঁঝালো কণ্ঠে তিথি বলে উঠল, আমি অত শত জানতে চাই না রজত। যদি সত্যি আমার ভালো চাও তো আমায় আর কখনো কল করবে না তুমি। আমার স্বামী আছে, ছেলে আছে, আমি এখন অন্যের গৃহিণী। প্লিজ আমাকে আর কোনো দিনও কল করো না। রজতের গলা ধরে এসেছে। বেশ, তাই হবে। রজতের আর কোনো কথার অপেক্ষা না করেই তিথি ফোনটা কেটে দিল। অমিতাভর হাতে ফোনটা দিয়ে রজত বেশ কিছুক্ষণ জানলার দিকে চেয়ে বসে রইল। দক্ষিণবঙ্গে দিন 10 আগেই বর্ষা ঢুকে পড়েছে। সমস্ত দিন জুড়ে আকাশে শুধু মেঘের লুকোচুরি। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে তীরের গতিতে ছুটে চলেছে মহিন্দ্রা বোলেরো। গাড়ির কাজটা নামিয়ে ডান হাতের কনুইয়ের সামান্য অংশটা জানলার উপর রেখে গাড়ির সিটে মাথা এলিয়ে দিল রজত। বৃষ্টি ভেজা হাওয়া জানলা দিয়ে ঢুকে রজতের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। ইতিমধ্যেই আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির বড় বড় ফোঁটা খোলা জানলা দিয়ে রজতের সমস্ত শরীর ভিজিয়ে দিচ্ছে। অমিতাভ রজতের পাশেই বসেছিল। রজতকে এইভাবে ভিজতে দেখে জানলাটা বন্ধ করতে উঠে এলো। রজত অমিতাভর হাতটা ধরে ওকে বাধা দিয়ে বলল, অমিতাভ, শুনেছি বৃষ্টিতে ভিজলে নাকি মন খারাপ ভালো হয়ে যায়। আজ একটু ভিজতে দাও আমাকে। অমিতাভ আর জোর করল না। অমিতাভ রজতকে অনেক দিন ধরেই চেনে। দুজনে প্রায় সমবয়সী। আর সমবয়সীদের ক্ষেত্রে একটা কথা রয়েছে, সমবয়সীদের মান, অভিমান, সুখ, দুঃখ সব এক জায়গায় মিলে যায়। 4 বছর আগের কথা। গোটা সুন্দরবন এলাকা সহ ভারতে হুলস্থুল পড়ে যায়। সেবার বাঘ শুমারির সময় দেখা গেল উল্লেখযোগ্যভাবে বাঘের সংখ্যা কমে গেছে। রাজ্য পুলিশের ডিজি হবার দরুন অমিতাভর ওপর বেশ চাপ ছিল। 5 জনের তদন্ত টিম গঠনের পর রজত সহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মী এবং গোটা 5 চোরাচালানকারী ধরা পড়ে। তখন খুব কাছ থেকে রজতকে জানবার সুযোগ হয় অমিতাভর। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে রজত। এত দূর সম্পূর্ণ নিজের দক্ষতা আর পরিশ্রমে এসেছে। প্রথমে
আর 5টা সাধারণ আসামির মতোই রজতকে দেখত সে। তবে কেসটার যত গভীরে যায়, রজতকে নিয়ে ওর ধ্যান ধারণা বদলে যায়। রজত সুন্দরবন অঞ্চলের রীতিমতো রবিনহুড ছিল। চোরাচালানের বেশিরভাগ টাকাই সে ওখানকার দিন আনা দিন খাওয়া মানুষের মধ্যে বিলিয়ে দিত। এই ব্যাপারটা জানার পর রজতের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় অমিতাভর। কেস চলার সময় রজতের সাথে বেশ ভাব হয়ে যায় ওর। তখনই তিথির ব্যাপারে জানতে পারে সে। রজতের সাথে ওর সেই কলেজ থেকে সম্পর্ক। বলতে গেলে অনাথ ছেলেটির সবকিছু জুড়েই ছিল তিথি। তবে রজতের জেল হওয়ার পর অন্য একজনকে বিয়ে করে নেয়। এই 4 বছরে একটিবারও রজতের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি সে। অমিতাভর মনে হয় ছেলেটা হাজার অপরাধী হোক, ওর ভালোবাসা তো খাঁটি ছিল। কিছু না হোক তিথি একটু সহানুভূতি তো দেখাতেই পারত, একবার ভালো করে কথা তো বলতেই পারত। বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেছে। বৃষ্টিতে ভিজে রজতের চোখ মুখের শিরা উপশিরাগুলো নীলাভ হয়ে গেছে। অমিতাভ তাড়াতাড়ি উঠে জানলাটা বন্ধ করে দিল। পকেট থেকে একটা রুমাল বের করে রজতের দিকে এগিয়ে বলল, রজত, দুঃখ পেও না। জানো তো, জীবনে এমন এক সময় আসবে যেদিন পেছনে ফিরে তাকাতে মনে হবে সেদিন যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। তিথির চলে যাওয়াতে একদিন তোমারই অনুভূতি হবেই। রজত রুমাল দিয়ে মাথাটা মুছে বলল, তাই যেন হয় ভাই। এবার বলো, কি কাজের কথা বলছিলে? অমিতাভ একটা ফাইল বের করে বলল, ম্যানগ্রোভের আতঙ্ক, 2009 থেকে 2011 এই 2 বছরের মধ্যে 198 জন মানুষ এর হাতে প্রাণ হারিয়েছে। তার মধ্যে 57 জন পর্যটক, আর বাকিরা সুন্দরবন সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ। পরিস্থিতি এমন হয়ে গেছে যে সুন্দরবন পর্যটক শূন্য হয়ে গেছে। জঙ্গলের আশপাশের গ্রাম জনশূন্য হয়ে গেছে। দেশ বিদেশের বড় বড় শিকারী থেকে বন দপ্তরের লোক কেউ প্রাণীটার হদিস দিতে পারছে না। জঙ্গলে বসানো ক্যামেরা, ফাঁদ, সমস্ত কিছুকে কোনো এক আশ্চর্য উপায়ে প্রত্যেকবার এড়িয়ে যাচ্ছে। ওটা কি প্রাণী হলেও কি ধরনের প্রাণী তা সম্পর্কে আমাদের কাছে কোনো ধারণা নেই। এই ফাইলে প্রত্যেকটা মৃত্যুর পোস্টমর্টম রিপোর্ট আছে। ওটা বাঘ নয়, এটা সকলে বারবার বলছে। বাঘের অত বড় চোয়াল হয় না। রজত, সুন্দরবনকে তোমার থেকে ভালো কেউ চেনে না। সরকার আনঅফিসিয়ালি তোমার হেল্প চাইছে। হেল্প না হয় করলাম, তার বদলে আমি কি পাবো? স্বাধীনতা পাবে, যা মানুষের প্রধান অভীষ্ট বিষয়। কেসটার হিল্লে করে দিতে পারলে তোমার জন্য থাকবে ভুটানের পাসপোর্ট। আমি নিজে গিয়ে তোমাকে ভুটানের বর্ডার পার করে দিয়ে আসবো। সারা জীবন তোমার সব দায়িত্ব সরকারের, শুধু তোমায় একটু ছদ্মবেশ নিতে হবে। একদিন হঠাৎ করে ব্রেকিং নিউজ বেরোবে, আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একটা বন্দি পালিয়ে গেছে। তারপর কিছুদিন হইচই হবে, আস্তে আস্তে মানুষ সব ভুলে যাবে। রজত আর বেশি কিছু ভাবল না, শুধু বলল, বেশ, আমি রাজি। তবে আমার কাজে কেউ নাক গলাবে না। আমার টিম আমি নিজে তৈরি করব। এই শর্তে আমি কাজটা করব। এই নিয়ে ওপর মহলের কোনো আপত্তি নেই। তবে রজত, তুমি যদি আমার কথা শোনো, আমি বলবো তুমি এই কাজটা হাতে নিও না। প্রাণীটা প্রায় 35টার মতো অভিজ্ঞ শিকারীকে মেরেছে। এভাবে মরার মতো বেঁচে থেকেই বা কি করব ভাই? তার থেকে ওই ম্যানগ্রোভের নোনা মাটিতে হাড়গুলো সাদা হয়ে গেলেও তাও 2-1 মনে রাখবে, আহাহু করবে। রাস্তার দুই পাশে বৃষ্টি স্নাত সতেজ বন ঝোপঝাড়ের ভিড়। সামনের কালো পিচের রাস্তা কামড়ে সবেগে চলেছে তাদের গাড়ি। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রজত বলল, আমাদের গন্তব্য এখন কোথায়? আপাতত পাথর প্রতিমা থানা। ওখানকার ভারপ্রাপ্ত অফিসারের সাথে তোমার আলাপ পরিচয়টা অত্যন্ত দরকার। কোনো ঝুটঝামেলা হলে কাজে আসবে। প্রায় 45 মিনিট পর ওরা পাথর প্রতিমা থানায় পৌঁছে গেল। থানার ভারপ্রাপ্ত অফিসার মানস মণ্ডল বয়সে বেশ তরুণ। রজতদের আপ্যায়নের কোনো রকম ত্রুটি রাখল না। সে রজতকে সব রকম সহযোগিতার আশ্বাস দিল। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে মানস রজতের উদ্দেশ্যে বললেন, রজতবাবু, আমি মানছি যে এই সুন্দরবনকে আপনি হাতের তালুর মতনই চেনেন। তাও বলবো যে 2 পরগনা মিলে ছড়িয়ে থাকা প্রায় 1700 কিলোমিটার কোর এবং 900 কিলোমিটার বাফার এরিয়ার মধ্যে ওই নরখাদককে খুঁজে বের করা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতনই ব্যাপার হবে। আপনি আপনার টিম নিজে করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু যদি আমার উপদেশ মানেন তাহলে একটা কথা বলতে পারি। রজত মানুষের মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরে এতে এত সংকোচের কি আছে? তুমি নির্ভয় বলো।
আপনার 4 বছর আগে দেখা সুন্দরবন আর আজকের সুন্দরবন অনেক বদলে গেছে। গোসাবা, পাথর প্রতিমা, কুলতলি, আরো না জানি কত ব্লকের কত গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এসব এলাকার মানুষ বেঁচে থাকবার আশা হারিয়ে ফেলেছে। তবে এইসবের মধ্যেও একজন মানুষ আছেন যিনি ওদের প্রতি মুহূর্তে নতুন করে বাঁচতে শেখান, সৌম্যকান্তি গাঙ্গুলি। অমিতাভ নামটা শুনে একটু ভেবে বলল, ও, গত সপ্তাহে কাগজে ওনাকে নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল। সুন্দরবনের বিধবা গ্রামগুলোতে মহিলাদের স্বনির্ভর করে তোলা সহ একজন পরিবেশপ্রেমী হিসেবেও ওনার বেশ নাম ডাক। সৌম্যকান্তি এই ব্লকেই থাকেন। আমি নিজে গিয়ে ওনার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। এই বিধবা পাড়া সহ 2-24 পরগনার প্রত্যেকটা মানুষ ওনাকে দেবতার মতনই শ্রদ্ধা করে। তদন্তের ব্যাপারে আপনাকে অনেক গ্রামে ঘুরতে হবে। এমনিতে এখানকার মানুষ সরল হলেও আজকাল সরকারি লোকেদের দু চোখে সহ্য করতে পারে না। মানুষের শেষের কথাগুলো শুনে রজত খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন সহ্য করতে পারবে না কেন? মানুষ উত্তরে অল্প হেসে বলল, একে তো এই কয়েক বছর ধরে সরকার নরখাদকটা টিকিও ছুঁতে পারল না। ওদের রোজগারপাতি তো সবই জঙ্গলকে ঘিরে, তা এক প্রকার বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। তারপর যেটুকু সরকারি সাহায্য আসে, নেতা মন্ত্রীর হাত ঘুরে তার সিকিটুকু ওদের কাছে পৌঁছয় না। কাজেই রাগ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম, কান্তিবাবু থাকলে আপনার কোনো অসুবিধে হবে না। রজত মনে মনে ভাবল, না, মানস মণ্ডল কথাটা মন্দ বলেনি। কান্তিবাবুর মতো একজন লোক থাকলে ব্যাপারটা অনেকটা সুবিধার হয়ে যাবে। বেশ, আমার কোনো আপত্তি নেই মানুষ, তুমি ওনার সাথে আমার পরিচয় করিয়ে দাও। মানুষ টেবিলে রাখা নিজের গাড়ির চাবিটা তুলে নিয়ে বলল, চলুন তাহলে ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে পরিচয়পত্রটা সেরে নি। তাছাড়া পুলিশ কোয়ার্টারে আপনার থাকার ব্যবস্থাটা করে দিতে হবে। রজত আর মানুষের সাথে সাথে অমিতাভ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর সে রজতের উদ্দেশ্যে বলল, রজত, এবার যে আজকের মতো আমায় তোমাদের থেকে বিদায় নিতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। রজত এবং মানুষ অমিতাভকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। অমিতাভ গাড়িতে উঠে পড়েও কি মনে করে আবার নেমে পড়ে সোজা রজতের কাছে ফিরে এলো। তারপর রজতের কাঁধে হাত রেখে বলল, শোনো, যা কিছু আপডেট পাবে সবার আগে আমাকে জানাবে। রজতের খুনসুটি করতে বেশ ভালো লাগে। সে কপালে হাত ঠেকিয়ে স্যালুটের ভঙ্গিমায় বলল, ইয়েস স্যার। এবার অমিতাভ রজতের কাঁধে নিজের হাতটা রাখল। শোনো রজত, আমার একটা কথা দাও, যদি কখনো বিপদ বোঝো তো সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে আসবে, বুঝেছ? রজতের মুখে বাঁকা হাসি, সমস্ত বিপদকে তুচ্ছ জ্ঞান করার তাচ্ছিল্যের হাসি। অমিতাভের উদ্দেশ্যে বলল, আমার থেকে উত্তরের প্রত্যাশা করো না অমিতাভ। তুমি জানো যে মানুষের কাছে স্বাধীনতা কতটা দামি। আমার শেষ রক্তবিন্দু দিয়েও তা পাবার চেষ্টা করব। অমিতাভ আর কথা বাড়ালো না। সে ভালো মতোই জানে রজতের জেদ মারাত্মক। একবার যে পথ বেছে নেয় সে পথ থেকে সহজে তাকে ফেরানো যায় না। তাই আর কথা না বাড়িয়ে সে নিজের গাড়িতে উঠে পড়ল। অমিতাভর গাড়ি ধুলো উড়িয়ে নিমেষের মধ্যেই ওদের চোখের আড়ালে চলে গেল। অমিতাভ চলে যেতেই মানুষও নিজের বাইকে স্টার্ট দিয়ে রজতকে নিয়ে কান্তিবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওরা যখন কালো পিচে মোড়া রাস্তা পেরিয়ে গ্রামের ধুলো ভরা পথ ধরল, সূর্য তখনও মধ্য গগনে। রজতের মনে হলো পিচের রাস্তা পেছনে ফেলে আসার সাথে সাথে ওরা যেন সময়ের বিপরীতে যাত্রা করছে। সভ্যতার সমস্ত আধুনিকতা যেন ওই পিচের রাস্তাতেই শেষ। ধুলো ভরা পথের দুই পাশে তাল, সুপারি, নারকেলে ঘেরা দু একটা বাড়ি। পাকা বাড়ির বালাই নেই। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষগুলো গোলপাতা অথবা ত্রিপলের ছাউনির নিচে কোনো ক্রমে মাথা রক্ষা করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মানুষের বাইক একতলা একটা পাকা বাড়ির সামনে এসে দাঁড়ালো। কলিং বেল টিপতেই দরজা ঠেলে বেরিয়ে এলো বছর 50-এর একটি ভদ্রলোক। মাঝারি উচ্চতা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে পুরনো একটি পাঞ্জাবি আর পাজামা। পাঞ্জাবি পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। জামা কাপড় দেখেই বোঝা যায় একেবারে মাটির মানুষ। মানুষকে দেখে উনি বললেন, কি ব্যাপার পুলিশ মশাই, এই অসময়ে যে? আর এনাকে তো ঠিক ছিলাম না। অসময়ে আপনাকে বিরক্ত করবার জন্য দুঃখিত কান্তিবাবু। ইনি রজত ব্যানার্জি,
এককালে নামকরা শিকারী ছিলেন, এসেছেন ব্যাপারটা তদন্ত করতে। আপনার থেকে কিছু সাহায্য চান আর কি। কান্তিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা দেখো কিছু হিল্লে করতে পারো কিনা। নরখাদকটার জ্বালায় তো গ্রামগুলো সব শ্মশান হয়ে যাচ্ছে। সন্ধ্যা নামলেই জনজীবন একেবারে স্তব্ধ হয়ে যায়। বড় অসহায় অবস্থা এখন মানুষের। তা তা আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? কান্তিবাবুর উত্তরে রজত বলল, আমি একেবারে গোড়া থেকে কাজ শুরু করতে চাইছি। প্রথমে গ্রামবাসীদের থেকে প্রাণীটার বিবরণ, আচরণ এই সম্পর্কে জেনে তবেই মাঠে নামবো। বেশ, তাহলে আজ বিকেলে আমি পাশের গ্রাম মতিনপুরে যাচ্ছি। ওইখানে কাল রাতে একজন নরখাদকটার শিকার হয়েছে। তুমিও চলো আমার সাথে। কান্তিবাবুর সাথে কথাবার্তা শেষ করে রজত আর মানুষ আবার ওদের গাড়ির কাছে ফিরে এলো। ব্যাস, এখানে কাজ আপাতত শেষ। তুমি চলো, তোমাকে তোমার কোয়ার্টারটা দেখিয়ে দিই। না মানুষ, তুমি থানায় ফিরে যাও, আমার আর একটা দরকারি কাজ আছে। কি কাজ? সময় হলে ঠিক বলবো। ততক্ষণ তুমি আমার একটা উপকার করো, আমার জন্য একটা বাইক জোগাড় করে দাও পারলে। মানুষ নিজের বাইকের চাবিটা রজতের হাতে দিয়ে বলল, তুমি আমারটা নাও, আমি থানার কাউকে ফোন করে আমার জন্য একটা গাড়ি আনিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ মানুষ। এই বলে রজত বাইকে স্টার্ট দিয়ে গোবিন্দপুরের দিকে চলে গেল। বাইকটা নারকেল গাছের কাছে রেখে রজত সামনের জেলে পাড়ায় ঢুকল। আর কিছু পাও না পাও, দুটো জিনিস তুমি এই অঞ্চলে পেয়ে যাবে। এক, মানুষের সহজাত সরলতা, আর দুই, সীমাহীন দারিদ্র্য। এই গায়ের বেশিরভাগ মানুষের জীবিকায় জঙ্গল ঘিরে। কেউ কাঁকড়া ধরে, মাছ ধরে, বাড়ির মেয়েরা বউরা মাছের রেণু সংগ্রহ করে, জঙ্গল থেকে গোলপাতা কুড়িয়ে বাজারে বেচে। পাড়ায় অপরিচিত মানুষ দেখে কচি কাঁচা থেকে শুরু করে দাওয়ায় বসা বৃদ্ধ সকলেই রজতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরো কিছুটা এগিয়ে গিয়ে রজত একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। জায়গাটা নারকেল আর সুপারি গাছে ঘেরা। সামনের বাড়িখানা আগাগোড়া টিনের তৈরি। বাড়ির টিনের দরজায় রজত বার কয়েক টোকা দিতেই বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলো। বয়সের ভারে তার মেরুদণ্ড আর শরীরের ভার নিতে পারে না। মাথায় শনের মতো সাদা চুল বাতাসে এদিক সেদিক উড়ছে। গায়ের চামড়া সহস্র কোচ পড়েছে। বুড়ি ক্ষণক্ষণে গলায় জিজ্ঞেস করল, কে এলি বাবা? বাদল নাকি? রজত বুঝল সময় শুধু বুড়ির শরীরটাকেই ভাঙেনি, ওনার চোখের দৃষ্টিশক্তিও নিয়েছে। বুড়ির কাছে এগিয়ে গিয়ে রজত বলল, আগে না মাসিমা, আমি বাদল নই। আমি বাদলের সাথে একটা দরকারে এসেছি। আপনি জানেন ও কোথায়? বুড়ি ঠাহর করে রজতের কাছে এগিয়ে এলো। তারপর হাতে করে রজতের থুতনি একটু ওপরে তুলে খুব কাত হয়ে মুখটা এনে ভালো করে নিরীক্ষণ করে বলল, সত্যি তো? তুমি কিছু মনে করো না বাবা, আগের মতো চোখে আর ভালো দেখিনি। তা বাদল তো এখনো ঘরে ফেরেনি। মুখ পড়া সারাদিন ওই নদীর ঘাটের কাছে মডেল থেকে পড়ে থাকে। তুমি বাবু একটু বসো ঘরে, আমি ওকে ডেকে নিয়ে আসি। রজত হেসে বলে উঠল, আচ্ছা, আপনাকে ব্যস্ত হতে হবে না, আপনি ঘরে যান, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। এই বলে রজত নদীর ঘাটের দিকের পথ ধরল। রজত পৌঁছবার আগেই বাদলের কাছে খবর পৌঁছে গেল। বাদলের তখন নেশা ছুটে গেছে। তার সন্দেহ হচ্ছিল এই বুঝি পুলিশের লোক। আসলে বাদলকে যারা চেনে তারা খুব ভালো করেই জানে বাদল এই বাদা বনের 1 নম্বরের খবরি। কোথায় দক্ষিণ রায়ের উপদ্রব শুরু হয়েছে, কোন এলাকায় দামি কাঠের জঙ্গল আছে, কে বাঘের চামড়ার ভালো দাম দেবে, কোথায় কোন ঘড়িয়াল ডিম পেড়েছে, এই সবই তার নখো দর্পণে। তাই তার সন্ধানে মাঝে মাঝেই পুলিশ এই জেলে পাড়ায় ঢু মেরে যায়। মানুষটি কি পুলিশের লোক নাকি অন্য কেউ, তা দেখার জন্য বাদল আগে ভাগেই একজনকে খবর আনতে পাঠিয়ে দিল। সে বাদলকে সে খবর দিল, বাদল, আরে আরে এই তোর বড় বাবু রে, তোর খোঁজে এসেছে যে। বাদলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। শেষ কবে এতটা খুশি হয়েছিল তার মনে পড়ে না। দেশি মদের গ্লাস ফেলে দিয়ে বাদল উঠে দাঁড়ালো। নদীর ঘাট পেরিয়ে
বাঁধের পথে সে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। কিছুক্ষণ পরেই সেই চেনা পরিচিত চেহারা বাদলের নজরে এলো। বাদলকে আসতে দেখে রজতের মুখেও হাসি ফুটে উঠেছে। আর হবে নাই বা কেন, আজ কতগুলো বছর পর আবার ছিঁড়ে যাওয়া সুতোর দুই প্রান্ত জোড়া লাগলো। 4 বছর আগে সুন্দরবনে থাকার সময় বাদলের সাথে রজতের পরিচয়। তখন কতই বা বয়স হবে, বরঞ্চ 16 বছর। এই কাঁচা বয়সেও বাদলের একটি গুণ রজতকে বরাবরই মুগ্ধ করত। এই জঙ্গলে একটা পাতা পড়লেও বাদল তার খবর রাখে। এই গুণের জন্যই দিনে দিনে রজতের ডান হাত হয়ে ওঠে সে। বাদল রজতকে ভীষণ শ্রদ্ধা করে। বাদলের মনে হচ্ছিল সে বুঝি স্বপ্ন দেখছে। হাত দিয়ে চোখ কচলিয়ে নিয়ে সে আবার রজতের দিকে তাকিয়ে বলল, বড়বাবু, তুমি এসো? তাহলে যে সবাই বলা বলি করছিল পুলিশ নাকি তোমাকে আর কখনো ছাড়বে না। রজত হেসে বলল, সে অনেক কথা বাদল, পরে হবে সেসব কথা, কিন্তু তুই আগে একটা কথা বল, এসব ছাইপাশ খাওয়া শুরু করলি কবে থেকে? বাদল লজ্জায় জিভ কেটে বলল, ও কথা বলে লজ্জা দেবেন না বড়বাবু। এবার তুমি এসে গেছো এই বন বিবির দিব্যি, ও সবার মুখেও তুলবো না। আচ্ছা, তাই যেন হয়। শোন, বিকাল 4টের সময় কান্তি গাঙ্গুলির বাড়ির ওখানে চলে আসিস। অনেক কাজ করতে হবে, আর তুই ছাড়া এসব কেউ পারবে না। কিরে, থাকবি তো আমার সাথে? উত্তরে বাদল বেশ বড় করে ঘাড় নেড়ে বলল, আপনি শুধু কাজটা একবার বললেই দেখুন না বড়বাবু, আপনার জন্য জান লড়িয়ে দেবো একেবারে। 4 বছর আগের সুন্দরবনের রাজার দেওয়া সেই ক্ষত আজ শুকিয়ে গেলেও ড্যাব ড্যাবে সেলাইয়ের চিহ্নগুলো আজও বয়ে বেড়াচ্ছে বাদলের পিঠ। একদিন সময়ের ফেরে তাও হয়তো মিলিয়ে যাবে, কিন্তু বড়বাবুর প্রতি বাদলের অনুগত্য কোনোদিনও কমবে না। এই বাদার মানুষ বড় সরল, নুনের বদলে রক্ত দিতে জানে। সেদিন যদি তার বড়বাবু না থাকতো, তাহলে তার হাড়গোড়গুলোয় সুন্দরী আর গোলপাতার জঙ্গলে আজ সাদা হয়ে যেত। দুপুরটা পুলিশ কোয়ার্টারে কাটিয়ে বিকেল 4টে নাগাদ কান্তিবাবুর বাড়ি পৌঁছে গেল রজত। ওখানে গিয়ে দেখল বাদল আর কান্তিবাবু আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছে। রজতের কাঁধে ঝোলানো একটি 450-এর মার্টিনি হেনরি রাইফেল। অমিতাভ অনেক আগেই এটার ব্যবস্থা করে রেখেছিল, তবে একেবারে ভীষণ কঠিন পরিস্থিতি না হলে এটা ব্যবহার করতে বারবার নিষেধ করেছে সে। রজতের প্রথম কাজ হবে নরখাদকটাকে যেভাবেই হোক খাঁচায় বন্দির চেষ্টা করা। বাইকের পেছনে কান্তিবাবু আর বাদলকে বসিয়ে নিয়ে রজত গতকাল যে গ্রামে নরখাদকটা একজনকে নিজের শিকার বানিয়েছিল সেই দিকে রওনা দিল। রজতের ঠিক পেছনেই বাদল বসে আছে। সে রজতের উদ্দেশ্যে বলল, বড়বাবু, আপনি আলেয়ার পেছনে ছুটছেন কেন রে বাদল? এ কথা বলছিস কেন? সেই নরখাদকটার কথা চিন্তা করে বাদলের গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। নিজেকে সামলে নিয়ে সে বলল, বড়বাবু, ওটা জন্তু হলে তবেই তো ওকে মারবেন। ওটা তো জীব জন্তু কিছুই লয়। ওটা তো বহুরূপী গো, বহুরূপী। দিনের বেলায় মানুষের রূপে থাকে আর রাতের বেলায় বাঘের রূপ নেয়। আচ্ছা, আপনি বলুন বড়বাবু, আমাদের গায়ে কি বাঘ পড়েনি, নাকি সুন্দরবনে আগে বাঘ মানুষকে নেয়নি? কিন্তু সববারেই তো কিছু একটা হিললে হয়েছে। সরকারের লোক পরে ঠিকই বাঘটাকে ধরেছে, কিন্তু এই যে আজ 4টি বছর হতে চলল, মানুষজন ওটা টিকিটুকু ছুঁতে পেরেছে? রজত বুঝতে পারল বাদল ভুল কিছু বলছে না। সে নিজেও যখন সুন্দরবনে থাকত, তখন কোথাও বাঘের আক্রমণের ঘটনা শুনলেই দলবল নিয়ে পৌঁছে যেত। তারপর ফাঁদ পেতে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে শরীর থেকে চামড়া আলাদা করে নিত। এইভাবে যে কত বাঘকে সে জমের বাড়ি পাঠিয়েছে তা ঠিক নেই, কিন্তু এই ব্যাপারটার মধ্যে সত্যি বিশেষ কিছু রয়েছে। নইলে এতগুলো নাম করা শিকারী কিভাবে ওই প্রাণীটার হাতে মারা পড়ে? তবে প্রাণীটা যেই হোক, সে যে অত্যন্ত ধূর্ত তাতে কোনো সন্দেহ নেই। রজতের বাইক ঠাকুরান নদীর বাঁধের পথ ধরে
এগিয়ে চলেছে মতিনপুরের দিকে। গেল বছরের আলেয়াতে বাঁধের কঙ্কালসার চেহারাটা প্রকট হয়ে পড়েছে। এখানে সেখানে খানাখন্দ, ভাঙা জায়গাগুলোয় বালির বস্তা ফেলে কোনো রকমের জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। আরেকটা বড় আকারের সাইক্লোন এলেই ঠাকুরার নদীর জল আর এই সবের তোয়াক্কা না করে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেবে। সব কটা আবাদি জমি অনাবাদি হয়ে যাবে। সরকারের টাকা নেতামন্ত্রীদের হাত ঘুরতে ঘুরতেই শেষ। ভোটের সময়তেই খালি তাদের শুধু এদের কথা মনে পড়ে। ঝুরি ঝুরি প্রতিশ্রুতি, তারপর আবার যেই কে সেই। বাঁধের পাশেই বাঁশের চাঁচ ঘেরা সারি সারি বাড়ি। দুটো তিনটে বাড়ি পেরিয়ে যাওয়ার পর একটা বাড়ির দিকে আঙুল নির্দেশ করে কান্তিবাবু বলল, ওই যে ওই বাড়িটা রজত, ওখানে গাড়িটা দাঁড় করাও। গাড়ি দাঁড় করিয়ে রজত দেখে দাওয়ায় শুকনো মুখে বসে আছে একজন বছর 25-এর মানুষ। গায়ে শতচ্ছিন্ন ময়লা গেঞ্জি, আর ততোধিক শতচ্ছিন্ন বাড়ির মরচে পড়া টিনের চাল। পরন্ত সূর্যের আলো অগণিত সেসব ছিদ্র দিয়ে দাওয়ায় বসে থাকা বছর 5-এর দুটি শিশুর মুখে এসে পড়েছে। মন খারাপ করা সেই বিকেলে এই নিষ্পাপ করুণ মুখগুলো দেখে রজতের আরও মন খারাপ হয়ে গেল। কান্তিবাবু সেই মানুষটির দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা আছেন তো, উনি সরকারের লোক, কালকের ঘটনার ব্যাপারে জানতে এসেছে। তাতে করে ওনাদের তদন্তে সুবিধা হবে। কাল ঠিক কি কি হয়েছিল তুমি ওনাকে একটু খুলে বলো তো। কান্তিবাবুর কথায় লোকটির সমস্ত আবেগ যেন বাঁধ ভাঙল। নিজের বছর 5-এর দুটি শিশুকে কোলের কাছে টেনে নিয়ে লোকটা কান্না ধরা গলায় বলতে লাগলো, কান্তিবাবু, আমার কি হবে? এই মা মরা দুটা ছোট ছোট ছেলে নিয়ে আমি এখন কি করব? কেউ পারবে না ওই শয়তানটার কিছু করতে। সবাই মরবে, সবাই একে একে মরবে। কান্তিবাবু লোকটাকে কোনো রকমে শান্ত করে ওর কাছ থেকে গত রাতের মোটামুটি একটা বিবরণ বার করল। রজত নিজের নোট বইটা বের করে যত্ন করে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ঠুকে রাখল। ঘটনাটা এই রকম, গতকাল রাত 8টা কি 8:30 হবে। বিকেল থেকেই আকাশের মুখ ভার ছিল। সন্ধে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। এমন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাত্রি একটু তাড়াতাড়ি নামে। সন্ধে 7:30 নাগাদ অচিন্ত, ওর বউ মালতী আর 2 ছেলে খাওয়ার পার চুকিয়ে দেয়। বৃষ্টি একটু ধরেছে দেখে মালতী অচিন্তকে বলে, বুঝলে, বৃষ্টি যখন ধরেই গেছে তখন আর এঁটো কাঁটাগুলো ফেলে রেখে কি করব? তুমি চলো, আমাকে লন্ডনটা একটু দেখাবে। আমি বরং বাসনপত্রগুলো ধুয়ে নি। অচিন্ত বকখালিতে একটা লঞ্চে মাছ ধরে। একবার জলে ভাসলে আর সপ্তাহখানেক বাড়িমুখো হতে পারে না। এতদিন পর ছেলেগুলো বাবাকে পেয়ে নানা রকমের আবদার জুড়ে বসে। এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে রাজি নয় তারা। ওদের মুখের দিকে তাকিয়ে মালতীর আর ওদের খুশিতে ভাগ বসাতে ইচ্ছে করে না। ঘরের কোণে রাখা লণ্ঠনটা তুলে নিয়ে একাই কলতলায় চলে যায় বাসন মাজতে। মালতী তখনও ঘুণাক্ষরেও টের পায়নি। কিছু দূরে বাঁধের গায়ের যে কেয়ার ঝোপটা আছে সেখান থেকে তার উপর সতর্ক নজর রেখে চলেছে একজোড়া ঘোলাটে চোখ। অতি সন্তর্পণে পায়ে পায়ে এগিয়ে আসে মালতীর পিছনে। মালতী যখন ব্যাপারটা অনুভব করল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। লণ্ঠনের আলোয় মালতী দেখে নরখাদকটা সদন্তগুলো বেরিয়ে রয়েছে। কিছু বুঝে ওঠার আগেই মালতীর টুটি কামড়ে ধরে নরখাদকটা। ভর সন্ধ্যায় ঝিঝি আর ব্যাঙের ডাকে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে একটা আর্ত চিৎকার, আর সেই সাথে বাসনপত্র পড়ে যাওয়ার ঝনঝনানি আওয়াজ। অচিন্ত বেশ বুদ্ধিমান, সে বুঝে যায় যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। মালতী আর কলতলা থেকে কখনো ফিরবে না। নিজের আর ছেলে দুটোর প্রাণ বাঁচাতে দরজায় খিল দেয় সে। ছেলে দুটোকে নিয়ে ঘরের এক কোণে বসে ঠকঠক করে কাঁপতে থাকে। একটা নিশাচর পাখি অনেকক্ষণ ধরে একটানা ডেকে চলেছিল। হয়তো সে আগেই বিপদের আভাস পেয়েছিল, তাই মালতীকে সতর্ক করছিল। সেটাও বেশ কিছুক্ষণ পর তার ডাক থামিয়ে দেয়। অচিন্ত সাহস করে দরজা খুলে একবার বেরিয়ে আসে।
বড় ছেলেকে বলে, আমি না ডাকা পর্যন্ত দরজা খুলবিনি, তাতে তাতে যা খুশি হয়ে যাক। বড় ছেলেকে দরজার ওই প্রান্তে রেখে অচিন্ত হাতে রামদা নিয়ে উঠোনে নেমে আসে। মালতীর নাম ধরে সে বেশ কয়েকবার ডাকতে থাকে। মালতী, কোথায় গেলি তুই? মালতী, সারা দে না। মালতী, সারা দিচ্ছিস না কেন তুই? পাগলের মতো কাঁদতে থাকে সে। প্রতিবেশীদের উদ্দেশ্যে বলে, কে কোথায় আছো? তোমরা তোমরা বেরিয়ে এসো গো। দেখো না, আমার মালতী কোথায় চলে গেছে। কে কোথায় আসো গো? প্রতিবেশীরা সব শুনছে, কিন্তু নিজের প্রাণ সকলেরই প্রিয়। তারা জানে মালতী আর কখনোই সাড়া দেবে না। প্রত্যেকে নিজের নিজের দরজার খিলগুলো আরো একবার ভালো করে দেখে নেয়, কিন্তু কেউই বাড়ি থেকে বেরোয় না। অচিন্তর থেকে সব কথা শুনে রজত আর বাদল কলতলার দিকটায় আসে, কাল যেখান থেকে মালতী নিখোঁজ হয়েছিল। কান্তিবাবু আর ওদের সাথে এলো না। এই অঞ্চলে যারা নরখাদকের কবলে প্রাণ হারান তাদের জন্য সরকার থেকে কিছু টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। কান্তিবাবু ওইসব ব্যাপার অচিন্তকে বুঝিয়ে দিতে ওখানেই রয়ে গেলেন। অচিন্ত মনে মনে ভাবল, এই কান্তিবাবুর মতো মানুষরা আছেন বলেই সুন্দরবনের মানুষ আজও বাঁচার স্বপ্ন দেখে, নইলে কবেই তারা হাল ছেড়ে দিত। কলতলার দূরত্ব বাড়ি থেকে মাত্র 20 মিটারের মতো। বাসনপত্রগুলো তখনও সেইভাবেই ছড়ানো আছে। একপাশের জমাট বাঁধা চাপ চাপ রক্ত পড়ে আজ সকালের বৃষ্টিতেও সেগুলো ধুয়ে যায়নি। রজত খুব খুঁটিয়ে খুঁটিয়ে আশপাশের জায়গাগুলো পরীক্ষা করতে লাগলো, কিন্তু তাকে নিরাশ হতে হলো। কিছুই নেই সেখানে। এমনকি জিনিসটা বাঘ হলে তো একটা পায়ের ছাপও থাকা দরকার, কিন্তু তাও নেই। হয়তো সকালের বৃষ্টিতে সেটা মিলিয়ে গিয়েছে। রজতের এই যুক্তি কিন্তু বাদল মানতে নারাজ। তার একটাই কথা, বড়বাবু, আমি তো আগেই বলেছি ওটা তো বাঘই লয়, ওটা ওটা বহুরূপী। দিনের বেলায় মানুষের বেশ নেয়, আর সূর্যি ডুবলেই ওটা বাঘ হয়ে যায়। অচিন্তদের বাড়িটা ঠাকুরার নদীর একদম বাঁধের গায়ে। বাঁধের বালির বস্তার সিঁড়ি বেয়ে নদীর চরের দিকে নেমে গেল রজত। পেছনে পেছনে বাদলও এলো। কি দেখছেন বড়বাবু? তোদের এখানে তো কুমিরের অত্যাচারও নেহাত কম নয় বাদল। জিনিসটা কুমির নয় কিনা সেটাই দেখছি। যা বলিছেন বড়বাবু, কি করে যে আমরা বাইচা আছি তাই ভাবি। জলে কুমির, ডাঙায় বাঘ। রজতকে এবারেও নিরাশ হতে হয়। জোয়ারের কারণে নদীর জল সিঁড়ির মাঝের ধাপ ছুঁয়েছে। কুমিরে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন বলে যদিও কিছু থাকতো, তাও এখন ধুয়ে মুছে সাফ। নদীর ঘাট থেকে উঠে গিয়ে দেখল ইতিমধ্যেই মতিনপুর থমথমে হয়ে গেছে। পথঘাট জনমানবহীন। যে কয়েকটা লোক অচিন্তকে সান্ত্বনা দিতে এসেছিল তারাও যে যার ঘরে ফিরে গিয়েছে। অচিন্ত ওর ছেলে দুটোকে নিয়ে ঘরে ঢুকে গেছে। নদীর ওই পারে ঘন সুন্দরী গাছের জঙ্গলের মাথায় রক্তিম সূর্য তার শেষ আভাটুকু ছড়িয়ে দিচ্ছে। এ যেন এক সাবধান বাণী। সূর্য যেন ম্যানগ্রোভের সমস্ত প্রাণীকুলকে বলছে, আমি থাকতে থাকতে এই বেলা ঘরে ফিরে যাও। কান্তিবাবু রজতের উদ্দেশ্যে বলল, রজত, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, আর এখানে থাকাটা ঠিক নয়। এবার ফিরে চলো। রজত বন্দুকটা কাঁধে ঝুলিয়ে বাইকে স্টার্ট দিল। সন্ধ্যের আগেই ওরা বাদলের গ্রামে পৌঁছে গেল। বাদল আর কান্তিবাবুকে নামিয়ে দিয়ে নিজেও কোয়ার্টারে ফিরে এল। ঘড়িতে তখন রাত 8টা বাজছে। পুলিশ কোয়ার্টারের বিছানায় আয়েশ করে বসে নিজের নোট বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রজত। অচিন্তর প্রতিটা বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে নিয়েছে সে। একটা ছোট্ট বিষয় যাতে হাত ছাড়া না হয়ে যায়, তাই এত কসরত। এমন সময় তার দরজায় টোকা পড়ল। নিজের নোট বইখানা বন্ধ করে রজত জিজ্ঞাসা করল, কে?
কাকে চাই? দরজার উপরান্ত থেকে উত্তর এলো, আমি মানস বলছি রজতবাবু, ভেতরে আসতে পারি? ও মানস, হ্যাঁ অবশ্যই এসো। মানস মণ্ডল একটা ফাইল হাতে ভেতরে ঢুকলো। তারপর ফাইলটা রজতের হাতে দিয়ে বলল, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটি করেই সাজিয়ে দিয়েছি। আজ পর্যন্ত ওই নরখাদকের কবলে কতজনের মৃত্যু হয়েছে, তাদের পোস্টমর্টেম রিপোর্ট, তাদের পরিবারের ডিটেলস, যাতে আপনার গ্রাউন্ড লেভেল থেকে কাজ করতে সুবিধে হয়। রজতের মুখে কৃতজ্ঞতার হাসি। তোমাকে অনেক ধন্যবাদ মানস, এতটা উপকার করার জন্য। মানুষ লজ্জিত হয়ে বলল, ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না রজতবাবু। আমার এইটুকু প্রচেষ্টায় যদি সুন্দরবনের মানুষগুলো নরখাদকটার হাত থেকে নিস্তার পায়, তাহলে সমস্ত সুন্দরবনবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একের পর এক গ্রাম শ্মশান হয়ে যাচ্ছে। আমরা বন দপ্তরের লোকেরা সবাই তো অনেক চেষ্টা করলাম, কাজের কাজ তো কিছুই হলো না। দেখুন কিছু হিল্লে করতে পারেন কিনা। দরজা দিয়ে বেরোনোর সময় কি মনে করে মানুষ আরেকবার ফিরে এসে বলল, ও হ্যাঁ, শোবার আগে জানলা দরজা সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন বন্ধ আছে কিনা। আসবার পথে শুনে এলাম রাস্তার পাশের বস্তি থেকে ভর সন্ধেবেলায় একজনকে তুলে নিয়ে গেছে। মানুষ মণ্ডল বেরিয়ে যেতে কোয়ার্টারের চারপাশটা আরও একবার ভালো করে দেখে নিল রজত। চারপাশের বাউন্ডারি থাকলেও এমন আহামরি কিছু উচ্চতা নয়, নেহাত ওই 5 কি 5.5 ফুট হবে হয়তো। বাউন্ডারির মধ্যে ইতিউতি বন গাছের ঝোপ, আর আশেপাশে কোনো জনবসতি নেই। পুলিশ কোয়ার্টারে সব শুধু মিলিয়ে জনা 5 মতো থাকে। একতলা পুরনো আমলের কোয়ার্টার। এল শেপের কোয়ার্টারটায় একেবারে লাইন দিয়ে পরপর গোটা 10 ঘর। দক্ষিণ দিকের কোণের ঘরটায় রজতের জন্য ব্যবস্থা হয়েছে। কোয়ার্টারে এখন জনমানব বলতে মাত্র 3 জন, এক রজত আর 2 জন থানার লোক। বাকিদের এখনো ডিউটি শেষ হয়নি। রজত নেমে গিয়ে একবার জানলা দরজাগুলো ভালো করে দেখে নিল নড়বড়ে আছে কিনা। অনেক দিনের পুরনো দরজা, কলকবজায় জং ধরে গেছে। এই জং ধরা পাল্লা কিভাবে যে ওই দানবটাকে ঠেকাতে পারবে সে কথা ভেবেই রজতের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। টেবিলের উপরে রাখা মার্টিনি 450 বন্দুকটি তুলে নিল সে। তারপর মনে মনে বলল, সে তুমি যেই হও বাছাধন, এটার সামনে পড়লে আর প্রাণ নিয়ে পালাতে পারবে না। মারা না পড়লেও দস্তুর মতো জখম তো হতেই হবে। মাথার কাছে বন্দুকটা রেখে জানলার দিকে চোখ যেতেই চমকে উঠল রজত। খোলা জানলা দিয়ে আলো অনেক দূর অব্দি গিয়ে পড়েছে, তাই পাঁচিলের গায়ে কাঁঠাল গাছটার গোড়ায় অন্ধকার অতটা গাঢ় হতে পারেনি। আলো আধারি ওই পরিবেশে সে স্পষ্ট লক্ষ্য করল একটি ছায়ামূর্তি কাঁঠাল গাছের আড়ালে চলে গেল। কাল বিলম্ব না করে বন্দুকটা হাতে তুলে নিল রজত। কে কে ওখানে? বেরিয়ে এসো, নইলে কিন্তু গুলি চালাবো। কয়েক সেকেন্ডের ব্যবধান মাত্র। পাঁচিলের ওই পিঠে একটা হুড়মুড় করে শব্দ হলো। রজত বুঝল আগন্তুক ওই পাশে লাফ দিয়েছে। সে রাতে আর আগন্তুকের পরিচয় জানার সাহস ছিল না তার। আতঙ্কে আতঙ্কে কাটল সেই রাতটা। বন্দুকটা হাতে ধরা অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল সে খেয়াল নেই তার। যখন ঘুম ভাঙল ঘড়িতে তখন সকাল 7টা বাজে। রজত ব্রাশের মাথায় মাজন লাগিয়ে নিয়ে গত রাতে যেখানে আগন্তুককে দেখেছিল সেই দিকে গেল। না, তেমন কিছু পেল না। ভিজে মাটিতে কয়েকটা জুতোর দাগ মাত্র। পাঁচিলটা ভালো করে পরীক্ষা করে দেখল মাত্র 5 ফুটের পাঁচিল, যে কেউ অনায়াসেই পেরিয়ে যেতে পারবে। তবে মানুষটা কে আর কি উদ্দেশ্যেই বা এসেছিল, এই একটা চিন্তা বারে বারে ভাবিয়ে তুলছিল রজতকে। প্রায় 8টা নাগাদ বাদল এলো। দরজা খুলে দিতেই বাদল হাসি মুখে ঘরে প্রবেশ করল। বাদলের ওই রকম হাসি মুখ দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল রজতের। আগেও বাদল যখন কোনো ভালো খদ্দের বা বড় মিয়ার খবর নিয়ে আসত, ঠিক এই রকম হাসি লেগে থাকতো তার মুখে। রজতের চোখ মুখের দিকে তাকাতেই বাদল বলল, বড়বাবু, গেল রেতের বেলায় কি ভালো করে ঘুম হয় নাই? রজত ইচ্ছে করে কথাটা এড়িয়ে গেল। ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সে বলল, কি ব্যাপার কি?
একেবারে সকাল সকাল এসে হাজির হয়েছিস যে। বড়বাবু, একটা মরি জোগাড় করতে পেরেছি। গতকাল রাতের বেলায় পাশের বস্তিতে একজন নরখাদকটা শিকার হয়েছিল। বস্তির লোক সকালে খাল পাড়ে আধ খাওয়া দেহটা খুঁজে পায়। ওইটাকে টোপ দিয়ে বসালে কেমনে হয় বড়বাবু? আর একটু বেলা বাড়তেই বাদলকে নিয়ে পাশের বস্তির দিকে গেল রজত। খালপাড়ে অনেক লোক জড়ো হয়েছে। পাথর প্রতিমা থানার ইন্সপেক্টর মানুষকেও দেখা গেল সেখানে। রজতকে দেখে ওর দিকে এগিয়ে এলো মানুষকে আসতে দেখে রজত বলল, গুড মর্নিং মানুষ। উত্তরে মানুষ ম্লান বদনে বলে, আর গুড মর্নিং। দেখুন তো সকালবেলাতে কি কাণ্ড। মানুষটা গ্রামের লোকগুলোকে বাঁচতে দেবে না মনে হয়। বেচারি কাল সন্ধ্যায় গোয়ালে গরুকে খড় দিতে গিয়েছিল, আর ফেরেনি। কিছুক্ষণ পর আর্তনাদ শুনে বস্তিবাসীদের কারণ বুঝতে আর বাকি থাকে না। তৎক্ষণাৎ যে যার দরজা জানলা বন্ধ করে দেয়। আজ সকালে একজন খাল পাড়ে এই মৃতদেহটা আবিষ্কার করে। আপনাদের কাজ কি শেষ? না মশাই, কাজ তো এইসবে শুরু। এরপর কত ফর্মালিটি আছে। দেহটা ময়না তদন্তের জন্য হসপিটালে পাঠাতে হবে। রজতের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। সে মানুষের উদ্দেশ্যে বলে উঠল, মানুষ, মরিটাকে টোপ হিসেবে ব্যবহার করলে কেমন হয়? এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাঘে খাওয়া বা কোনো বনজন্তুকে খাওয়া দেহকে মারি অথবা মরি বলে। বেশ কিছুক্ষণ ভাবে মানুষ, তারপর বলে, ব্যাপারটা অতটা সহজ হবে না রজতবাবু। গ্রামের লোক এমনিতেই দেহ কাটাছেড়া করতে চায় না, আর তুমি ওটাকে টোপ হিসেবে ব্যবহারের কথা বলছো। বাঘ, সিংহ, চিতা সহ বেশিরভাগ শিকারী প্রাণীর একটা বৈশিষ্ট্য রয়েছে। শিকার করার পর তা কোনো নির্জন স্থানে নিয়ে যায়, তারপর যতটা পারে খায়, বাকি অংশটা কোথাও লুকিয়ে রাখে। পরের দিনই মারির সন্ধানে আবার ফিরে আসে। মানুষ ওদের এই অভ্যেসের কথা ভালো মতোই জানে, আর এটাকে কাজে লাগিয়ে শিকারীকে শিকার বানায়। এমনকি এমন নজিরও দেখা গেছে, বাঘ ৩-৪ দিন পরেও মারির লোভে ফিরে এসেছে। রজত কোনো মতেই এই সুযোগটা হাতছাড়া করতে একেবারেই রাজি নয়। সে মানুষকে সমস্তটা বুঝিয়ে বলল, এ ব্যাপারে একমাত্র কান্তিবাবু তোমায় সাহায্য করতে পারেন। উনি যদি বস্তিবাসীদের বুঝিয়ে বলেন তাহলে ওরা না করবে না। শুধুমাত্র রজত কেন, কোনো শিকারী এই সুযোগকে হাতছাড়া করতে চাইবে না। বাদলকে বাইকের পেছনে বসিয়ে সে তখনই কান্তিবাবুর বাসার দিকে রওনা দিল। কিন্তু সেখানে গিয়ে বেশ নিরাশ হতে হলো তাকে। বাড়িতে কেউ নেই। আগত্য উপায় না দেখে ওদের ওখানেই দাঁড়িয়ে থাকতে হলো। মিনিট 20 পরে ওরা কান্তিবাবুর বিহারি চাকর লালিকে বেশ বড়সড় একখানা ব্যান্ডেজ বেঁধে বাড়ির দিকে আসতে দেখল। লালিকে দেখে বাদল হাঁক দিয়ে জিজ্ঞেস করল, আরে বিহারি যে, তা সকাল সকাল হাত ভাঙলেন নাকি? উত্তরে লালির আগে গজগজ করতে করতে বলল, হাত আর কোথায় ভাঙ্গি লাগো, ও তো কুত্তা নে কাটা। লালির কথা বলার ভঙ্গি দেখে রজত আর বাদল তো হেসে গড়াগড়ি খাবার জোগাড়। ততক্ষণে কান্তিবাবু এসে হাজির। হাতে একটি বাচ্চা কুকুর চেইন দিয়ে বাঁধা। একে তো সাত সকালে কুকুরের কামড়, তার উপর রজত আর বাদলের ওই রকম দাঁত বের করে হাসার কারণে লালি একদম রেগে খাপ্পা হয়ে উঠল। আর সবটুকু রাগ গিয়ে পড়ল কান্তিবাবুর ওপর। बाबू, अगर वो कुत्ता इस घर में रहेगा तो मैं बिहार लौट जाऊंगा। मैं और एक पल भी उस छोटे शैतान के साथ इस घर में नहीं रुकेगा। आपको लाली और उस कुत्ते में से एक को चुनना पड़ेगा आज। हाँ, কান্তিবাবু বললেন, মস্ত বিপদে ফেলি দেখছি লালি। আহা, ও বাচ্চা কুকুর ভুল করে কামড়ে ফেলেছে। এই তো কালকে এলো, একটু সময় দিয়ে দেখবি আর এমন করবে না। লালি গজগজ করতে করতে ঘরে ঢুকে গেল। রজত কান্তিবাবুকে বলল, কান্তিবাবু, হঠাৎ কুকুর পোষার শখ হলো কেন? লালি তো মহা খেপে গেছে। কান্তিবাবু উত্তরে বললেন, বুঝলে রজত, বয়স বাড়ছে, বড্ড একা হয়ে যাচ্ছিলাম, তাই একটাকে ঘরে আনলাম। এই বলে পরম স্নেহে কুকুর ছানাটির মাথায় হাত বুলাতে লাগলেন। ছানাটি বেশ হৃষ্টপুষ্ট। সেও চোখ বন্ধ করে কান্তিবাবুর কোলের মধ্যে মুখ গুজে দিয়ে কুই কুই করতে লাগলো। তোমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি?
চলো ভেতরে চলো, চাটা খাবে? রজত কান্তিবাবুকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওসব পরে হবে কান্তিবাবু, আপনাকে এক্ষুনি একবার আমাদের সাথে যেতে হবে। কান্তিবাবু কারণ জিজ্ঞেস করায় ওরা আগাগোড়া সমস্তটা বলে গেল। আর কালবিলম্ব না করে কান্তিবাবু রজতের সাথে বস্তির দিকে রওনা দিল। বস্তিবাসীদের বুঝিয়ে সুঝিয়ে কোনো প্রকারে রাজি করানো গেল। মাড়িটা একটা মধ্যবয়স্ক পুরুষের, তার দেহের গঠনে বলে দিচ্ছে বেশ শক্তপোক্ত ছিল, তবে গত রাতে আসুরিক শক্তির সাথে অসম লড়াইয়ে তার পরাজয় হয়েছে। খুব সাহসী লোক না হলে কেউই মাড়ির দিকে তাকাতে পারবে না। গলার কণ্ঠনালীটা ছিঁড়ে মাটিতে পড়ে আছে, পুরো ডান কাঁধটা খুবলে খেয়ে ফেলেছে প্রাণীটা। রজত আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সেই দিকে। মাড়ি জোগাড় হয়ে যাওয়ার পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো মাচান বাঁধা, যেখান থেকে নিশ্চিন্তে নরখাদকটার দিকে নজর রাখা যাবে। বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হলো না। প্রায় 15 মিটার দূরেই একটা ঝাঁকড়া তেঁতুল গাছ ছিল। গাছটা বেশ পছন্দ হলো রজতের, বেশ পাতাওয়ালা গাছ, আর মাটি থেকে অনেকটা উঁচুতে শাখা প্রশাখা বেরিয়েছে। জিনিসটা যদি বাঘও হয় তাহলেও অতটা উঁচুতে ওদের নাগাল পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। বাদলের উপর মাচান বাঁধার দায়িত্ব দিয়ে রজত বলল, বাদল, তোর উপর গুরুদায়িত্ব দিলাম। আমাদের বাঁচা মরা সব কিছু তোর তৈরি এই মাচানের উপর অনেকাংশে নির্ভর করছে। আজ রাতে তুই আর আমি মাচানে বসবো। নরখাদকটা শেষ না দেখে আমি থামবো না। বাদল বিনা বাক্য ব্যয় মাথা পেতে সে গুরুদায়িত্ব নিল। আমি এখন চলি রে, ঠিক 4টার সময় ফিরে আসবো। রজতকে বাইকে উঠতে দেখে ইন্সপেক্টর মানুষ এগিয়ে এলো। এমন সময় কোথায় চললেন রজত বাবু? বাইকে স্টার্ট দিয়ে রজত বলল, অনেকগুলো কাজ পড়ে আছে মানুষ, ওগুলো একটু সেরে নি। আর হ্যাঁ, বন দপ্তরকে বলে একখানা খাঁচার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি শীঘ্রই ফিরে আসবো। এই বলে সে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। বেশ কয়েকটি দোকান খোঁজাখুঁজির পর অবশেষে রজত তার কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে কোয়ার্টারে ফিরল। তারপর সকলের অলক্ষ্যে গত রাতে যেখানে অজ্ঞাত পরিচয় আগন্তুককে দেখেছিল সেই কাঁঠাল গাছের কাছে গিয়ে পৌঁছল। না, জুতোর দাগগুলো এখনো ঠিকঠাক রয়েছে। রজত খুব যত্ন করে সেই দাগগুলো প্লাস্টার প্যারিসের ছাঁচে তুলে রাখল। পাঁচিলের ওই দিকে কি আছে তা দেখার জন্য হাতের উপর ভর দিয়ে নিজের শরীরটাকে টেনে তুলল রজত। তারপর একজন দক্ষ অ্যাথলেটিকের মতো পাঁচিলের অপর প্রান্তে লাফিয়ে নামল। এই দিকেও তেমন আহামরি কিছু নেই, সেই একই প্যাটার্নের জুতোর দাগ। এর থেকে বোঝা যায় লোকটি একাই ছিল। কিন্তু পাঁচিলের উপরে যেখানে ভেঙে যাওয়া কাঁটাতারের বেড়া রয়েছে সেখানে চোখ যেতেই রজতের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। পেরেছে, সেও সত্যান্বেষী থেকে কোনো অংশে কম নয়। অপরাধীকে ধরার একটা সূত্র খুঁজে পেয়েছে সে। প্রায় ভেঙে যাওয়া কাঁটাতারের বেড়ায় একখণ্ড কাপড়ের টুকরো আটকে আছে। সম্ভবত আগন্তুক যখন তাড়াহুড়ো করে নামতে গেছে তখনই কোনোভাবে ওখানে আটকে গিয়ে ছিঁড়ে গিয়েছিল। রজত খুব যত্ন করে প্লাস্টার প্যারিসের ছাঁচ আর কাপড়ের টুকরোটা নিয়ে কোয়ার্টারে ফিরে এলো। বিকেল 4টের সময় কাঁধে বন্দুক ঝুলিয়ে রজত বস্তির দিকে রওনা দিল। খালপাড়ে গিয়ে দেখল বাদল আর কান্তিবাবুর তত্ত্বাবধানে মাচান বাঁধা অনেক আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলছে নরখাদকটাকে ধরার জন্য ফাঁদ বিছানোর কাজ। বনকর্মীরা সম্ভাব্য প্রবেশপথগুলো মোটা জাল দিয়ে ঘিরে রেখেছে। শুধুমাত্র পূর্ব আর পশ্চিম প্রান্ত দুটো খোলা রাখা হয়েছে। মাঝখানে খাঁচা পেতে তার মধ্যে মাড়িটাকে রাখা হয়েছে। আর ওই দুই দিকের পথে বন্দুক তাক করে বসে থাকবে বাদল আর রজত। সন্ধ্যার তখন অল্পই বাকি। কান্তিবাবু রজতের উদ্দেশ্যে বলল, আর একবার ভেবে নাও রজত, এই কাজে কিন্তু প্রাণও যেতে পারে। বনকর্মীরা কিন্তু কেউ থাকবে না, রাত বিরেতে কাউকে ডাকলেও কিন্তু পাবে না। এখনো কি এই কাজটা করতে চাও? উত্তরে রজত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছি, তাই আর পিছু হটার কোনো মানে হয় না। কান্তিবাবু আর কথা বাড়ালেন না। কিছুক্ষণ পরে রজতকে বিদায় জানালেন। আর একটু অন্ধকার হয়ে আসতেই বনকর্মী আর গ্রামবাসীদের ভিড় পুরোপুরিভাবে ফাঁকা হয়ে এলো। এখন আর মাচানের নিচে থাকা চলে না।
বাদল দ্রুত হাতে ডাল বেয়ে উপরে উঠে গেল। তারপর উপর থেকে একটা দড়ির মই নামিয়ে দিল নিচে। রজত মালপত্র নিয়ে মাচানের ওপরে উঠে গেল। মাচানে বসার বেশ কিছুক্ষণ পরেই রজতের মনে পড়ল তাড়াহুড়োয় মস্ত বড় একটা ভুল করে ফেলেছে সে। এইরকম শিকারের সময় বেশ বড় সড়ো একটা সার্চ লাইট অত্যন্ত কাছের বন্ধু, আর ওই ব্যাপারটা পুরোপুরিভাবে তার মাথা থেকে বেরিয়ে গেছে। তবে আসার মধ্যে ওই দ্বাদশীর চাঁদ তার বেশ মনে আছে। আজ থেকে বছর 6 আগে এমনই এক দ্বাদশীর দিনে বিশাল দেহী একটা গন্ডার শিকার করেছিল ডুয়ার্সের জঙ্গলে। তবে সময় বদলেছে, আর আগের মতো শিকারের অভ্যেসটাও গেছে। চারিদিকে নোনা জল বলে মশা পোকামাকড়ের উৎপাত নেই, নইলে এইভাবে মাচানে বসে থাকাই দায় হতো। তেঁতুল গাছটার বেশ মোটা দেখে একটা ডালে ঠেস দিয়ে আরাম করে বসল রজত। কিন্তু রজতের সেই আরাম বেশিক্ষণ স্থায়ী হলো না। সময়টা বর্ষাকাল। পশ্চিমের আকাশের দূর দিগন্তে আস্তে আস্তে জমাট বাঁধছে ঘন কালো মেঘ। বাদল একটা বিড়ি ধরিয়ে বেশ নিরাশ গলায় বলল, বড়বাবু, আকাশের গতি কিন্তু ভালো ঠেকছে না। মনে হইতেছে বৃষ্টি হইতে পারে। রজত নিজের রেডিয়াম দেওয়া হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল ঘড়িতে তখন রাত 2টো বাজতে সামান্য বাকি। চাঁদের সাথে মেঘের লুকোচুরি খেলা শুরু হয়ে গিয়েছে। তার আলোয় তেঁতুল গাছের ছায়া কখনো ভূতের মতো দীর্ঘ হয়ে আবার পর মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে। ওদের গাছ থেকে ঠিক কয়েক মিটার দূরেই রয়েছে একটি আধ খাওয়া মৃতদেহ, যার ডান কাঁধ আর গলাটা বিভৎসভাবে খুবলে খেয়েছে কোনো রহস্যময় জীব। সে যেমন নররক্ত লোলু, ঠিক ততটাই ধূর্ত। নইলে আজ পর্যন্ত প্রায় 200 জন ওটার হাতে নিহত হলো, আর কেউ তার টিকিটিও ছুঁতে পারল না। না, রজতের শিকারের অভিজ্ঞতা বলে দিচ্ছে এটা সাধারণ কোনো প্রাণী নয়। এইরকম পরিবেশে সবথেকে কঠিন ব্যাপার হলো নিজেকে শান্ত রাখা আর স্নায়ুতন্ত্রের উপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখা। আর যে যত ভালো এটা করতে পারবে সে তত দক্ষ শিকারী। হঠাৎ রজতের মনে হলো চারপাশের পরিবেশ আচমকাই যেন আশ্চর্য রকমের থমথমে হয়ে গিয়েছে। গাছের আর একটিও পাতা নড়ছে না। চারপাশের বাতাসে কেমন যেন একটা বোটকা গন্ধ ভেসে আসছে। এই গন্ধ তার খুব চেনা। পাশ থেকে বাদল চাপা গলায় বলল, বড়বাবু, কিছু বুঝছেন? পূব দিকটায় নজর রাখ। বাদল এইসব কাজে যথেষ্ট দক্ষ, তাকে আর দ্বিতীয়বার বলতে হলো না। ওদের দুজোড়া অনুসন্ধানী চোখ চারপাশে সতর্ক দৃষ্টি রেখে চলল। মিনিট খানেক পরেই রজতের নজরে পড়ল খালপাড়ের কেয়ার জঙ্গল থেকে বেরিয়ে আসছে একজোড়া হলদেটে চোখ। মাটির খুব কাছে মুখ নামিয়ে সে চাপা ঘর ঘর গর্জন করল। চাঁদের আধো আধো আলোয় রজত দেখল প্রাণীটা সুন্দরবনের রাজা, স্বয়ং দক্ষিণা রায়। হ্যাঁ, রাজাই বটে। রাজার মতোই তার চালচলন। হলদেটে চোখগুলো ডিম লাইটের মতো একটানা জ্বলছে। বাদল সাবধানী হাতে ওটার দিকে বন্দুক তাক করল। রজত বাদলের উরুতে একটা চিমটি কাটল। এগুলো শিকারীদের কোড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখনো দেরি আছে, শিকারকে খাঁচা পর্যন্ত পৌঁছতে দাও। যদি খাঁচার মধ্যে একান্তই না ঢোকে তখন প্ল্যান বি। দুজনের মুখেই কোনো কথা নেই। এতটুকু শব্দ হলেই শিকার হাতছাড়া হয়ে যাবে। ওরা এতটাই নিস্তব্ধ যে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসছে না। রজতের হৃদস্পন্দন ক্রমেই বেড়ে চলেছে। মাচানটার দিকে একবার তাকালো বাঘটা, কিন্তু মাচানের জায়গা বাছার গুণে সে যাত্রায় সুন্দরবনের রাজার চোখকে ফাঁকি দিতে সক্ষম হলো তারা। হয়তো কয়েক মিনিটের ব্যবধান হবে, কিন্তু রজতের মনে হতে লাগলো বুঝি অনন্তকাল ধরে বাঘটি খাঁচার সামনে ঘোরাঘুরি করছে। চাঁদের আবছা আলোয় রজত দেখতে পেল বাঘটা খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে। দুজনেই প্রমাদ গুনল। বাঘটা চারপাশে একবার দেখে নিয়ে 1 পা 2 পা করে বাড়ির দিকে এগিয়ে গেল। আর মাত্র কয়েক পা। বাঘটা খাঁচার মধ্যে ঢোকা মাত্রই খট করে যান্ত্রিক দরজাটা বন্ধ হয়ে গেল। বাঘটা তখনই বুঝতে পেরেছে যে সে ফাঁদে পড়েছে। প্রথমে সে কয়েকবার ভীষণ গর্জন করল। কি ভয়
ভয়ানক সেই গর্জন। এই জনমানবহীন নির্জন রাত্রিতে বহু দূর অবধি তার গর্জন বাতাসের পিঠে ভর করে ভেসে গেল। সে গর্জন যে কোনো নিদ্রারত মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর খাঁচার চারিপাশে মিনিট 10 এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রবল আক্রোশে লম্ফঝম্প করল। কয়েকবার থাবা দিয়ে লোহার দরজা আঁচড়াল। অবশেষে শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল বাঘটি। সে বোধ করে বুঝে গিয়েছিল এখান থেকে পালানোর প্রচেষ্টা বৃথা, তাই এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। ঘোর কাটতে রজতের বেশ কিছুক্ষণ সময় লাগলো। পাশে বাদলের দিকে চোখ পড়তেই সে আবিষ্কার করল বাদলের সমগ্র শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। রজতের বার কয়েকবার ধাক্কায় বাদল একটু ধাতস্থ হলো। ইতিমধ্যেই আবার বৃষ্টি শুরু হয়েছে। রজত ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর হতে তখনও অনেকটা সময় বাকি। বৃষ্টির বেগ ক্রমাগত বাড়ছে দেখে বাদল বলল, বড়বাবু চলেন, গাছ থেকে নাইমা ঘরে ফিরে যাই, বাঘ তো ধরা পড়ছে। বাদলের কাছে ওর বড়বাবু জিম করবেটের মতোই দক্ষ শিকারী। বড়বাবু তার পাশে থাকলে কোনো বিপদকেই বিপদ বলে মনে করে না সে। কিন্তু রজত তার ক্ষমতা দুর্বলতা দুটো সম্পর্কেই ভালো মতো সচেতন ছিল। একজন দক্ষ শিকারীর যেটা সবসময় থাকা উচিত। এই রাত বিরেতে বিপদ যে কোন দিক দিয়ে আসবে তা বলা মুশকিল। তাছাড়া এই সুন্দরবনে কি একটা মাত্র বাঘ আছে? আর শুধুই কি বাঘ, বর্ষার জলে ছোট ছোট পুকুর ডোবা জলে ভরে এসেছে। না জানি কোথায় ঘাপটি মেরে বসে আছে নোনা জলের কুমির। একবার তার মুখের সামনে পড়ে গেলে আর রক্ষা নেই। আর সাপখোপের কথা তো বাদই দিলাম। সমস্ত দিক বিবেচনা করে রজত বাদলকে বলল, না বাদল, এখন গাছ থেকে নামাটা ঠিক হবে। সূর্যের আলো ফুটুক, তখন দেখা যাবে। বাদল ব্যাগ থেকে একটা ছোট ত্রিপলের টুকরো বের করে বৃষ্টির হাত থেকে কোনো রকমে দুজনের মাথা বাঁচাবার ব্যবস্থা করল। চারপাশে নিঝুম রাত্রির শান্তিভঙ্গ করে অবিরাম টুপটাপ শব্দে বৃষ্টি পড়েই চলেছে। আর থেকে থেকে খাঁচায় বন্ধ বাঘের গর্জন। এই রাত্রির কথা কোনোদিনও ভুলবে না রজত। একসময় পূব আকাশের কমলা রং সকালের আগমন বার্তা বয়ে নিয়ে এলো। আর তার সাথে সাথেই গত রাত্রির সমস্ত বিভীষিকা কোথায় যেন পলায়ন করল। চারপাশ তখনও ঠিকমতো ফর্সা হয়নি। এমন সময় খালপাড়ের মাটির রাস্তায় অনেক দূরে জোরালো হেডলাইটের আলো দেখা গেল। আলো দুটি আরও কাছে আসতে রজত দেখল ওটা থানার গাড়ি। তেঁতুল গাছের থেকে সামান্য দূরে গাড়িটা থামতেই সেটা থেকে প্রথমে নেমে এলো কান্তিবাবু, আর তার পেছনে ইন্সপেক্টর মানুষ আর দুজন বনকর্মী। গাছ থেকে নেমে এলো রজত আর বাদল। ওদের দেখে কান্তিবাবুর মুখে স্বস্তির হাসি। ওদের উদ্দেশ্যে বললেন, তোমরা অক্ষত আছো দেখে যে কি আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের। কাল রাতে দুশ্চিন্তায় দুই চোখের পাতা এক করতে পারিনি। গ্রামের লোকেরাও কাল রাতে বাঘের গর্জন শুনেছিল। আস্তে আস্তে তারাও ভিড় জমাতে শুরু করেছে। জটলার মধ্যে থেকে কেউ একজন বাদল আর রজতের নামে জয়ধ্বনি দিয়ে উঠল। গোটা গ্রামবাসীর কাছে এখন হিরোর থেকে কোনো অংশে কম নয় ওরা। বাঘটাকে প্রথমবার ভালো করে দেখল রজত। পূর্ণবয়স্ক একটি বাঘ, সামনের একটা দাঁত ভাঙা। এতক্ষণে এটার নরখাদক হওয়ার আসল কারণ উপলব্ধি করল রজত। বন দপ্তরের লোকেরা খাঁচাটা তুলে নিয়ে গেল। সম্ভবত এবার থেকে ওটার জায়গা হবে লোকালয় থেকে অনেকটা দূরে কোনো একটা ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। সুন্দরবনের গ্রামে হুলস্থুল পড়ে গেছে। এতদিন পর নরখাদকটার হাত থেকে মুক্তি মিলেছে ভেবে প্রায় প্রতিটা বাড়িতেই উৎসব শুরু হয়ে গেছে। কিন্তু এত কিছুর মধ্যেও রজতকে কেমন যেন আনমোনা লাগছে। পুলিশের গাড়িতে করে চলেছে ওরা চারজন। রজতের এই আনমোনা ভাব কান্তিবাবুর নজর এড়ালো না। সে রজতের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার রজত, তোমাকে এত আনমনা দেখাচ্ছে কেন? আজ তো তোমার খুশির দিন, নরখাদক ধরা পড়েছে, তোমার কাজ শেষ, এবার বাড়ি ফেরার তোড়জোড় করো। রজত ঘাড় নাড়ল। না কান্তি, ব্যাপারটা এত সহজে হজম হচ্ছে না।
অসম্ভব ধূর্ত ওই নরখাদকটা, যে কিনা 2 বছর ধরে গোটা সুন্দরবন দাপিয়ে বেরিয়েছে, কোনো শিকারী ওটার টিকিটুকু ছুঁতে পারেনি, সে কিনা এত সহজে ধরা পড়ে গেল। আমি আরো হপ্তাখানেক এখানে কাটাবো, একেবারে নিশ্চিত না হয়ে আমি যাচ্ছি না। মানুষকে দেখে বেশ উদ্বিগ্ন মনে হলো। ভুরু কুচকে সে প্রশ্ন করল, তাহলে কি ভাবছো তুমি রজত? আমরা যার খোঁজ করছি এটা সেটা নয়, হতেই পারে না। তুমি এতটা জোর দিয়ে কি বলতে পারো? এমনও তো হতে পারে তুমি ভুল। যদি সেটাই হয় তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। হ্যাঁ মানুষ, আর একটা ব্যাপারে তোমার সাহায্য চাই। এই বলে রজত গত রাতের ঘটনাটা আগাগোড়া বর্ণনা করল। সবটুকু শোনার পর মানুষ বলল, এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে আগে থেকে জানাওনি কেন? এখন থেকে তোমার আর একা একা থাকাটা মোটেই নিরাপদ হবে না। আমি কোয়ার্টারে একজনকে পাহারায় রেখে দেবো। রজত আপত্তি জানালো, অতটা ব্যস্ত হয়েও না মানুষ, পাহাড়ায় কাউকে লাগবে না, বরং আমি বাদলের সাথে থেকে যাব। বাদল আমার সাথে থাকলে আবার কিসের ভয়? হ্যাঁ কিরে বাদল, তোর অসুবিধা নেই তো? রজত কথাটা শেষ করে বাদলের মুখের দিকে তাকালো। বাদলের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে গেছে। বড়বাবু যে ওর উপর এতটা ভরসা করে এটা ভেবেই বাদলের মন গর্বে ভরে উঠল। এক মুখ হাসি নিয়ে বাদল বলল, আপনি আমার বাড়িতে উঠবেন, এইটা আমার পরম সৌভাগ্য বড়বাবু। কান্তিবাবু রজতের উদ্দেশ্যে বলল, রজত, পাথর প্রতিমা প্রতিটা গ্রামবাসীর কাছে এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার সিদ্ধান্তের সাথে ওদের ভালো মন্দ সবকিছু জড়িয়ে আছে। যদি আমার মত নাও তো আমি বলবো পুলিশ কোয়ার্টার তোমার জন্য সব থেকে নিরাপদ স্থান। এই কবছর জেলে থাকতে থাকতে একটা জিনিসের প্রতি আমার ভীষণ ভয় লেগে গেছে জানেন, সেটা হলো একাকিত্ব। এত লোকজনের মাঝে এসে তাই এখন মনে হয় কারোর সাথে দুদণ্ড কথা বলতে পারলে বোধহয় পড়তে নেই। বাদল সাথে থাকলে দুটো কথা বলে মন হালকা করতে পারবো। কান্তিবাবু আর কথা বাড়ালো না। রজতের কোয়ার্টার থেকে গতকাল রাতে যে আগন্তুক এসেছিল তার জামার টুকরো, জুতোর ছাঁচগুলো মানুষ নিয়ে রাখলো তদন্তের খাতিরে। তারপর ফেরার পথে কান্তিবাবুকে আর রজতকে বাসায় নামিয়ে দিল। কোয়ার্টার থেকে গোছগাছ সেরে নিয়ে রজত বাদলকে নিয়ে ওদের গ্রামের পথে রওনা দিল। বস্তিটা সবে পেরিয়েছে। এমন সময় বাদল বলল, বড়বাবু, গাড়িটারে একটু ডান দিকে ঘোরাইবেন? কেন রে বাদল, ডান দিকে কি আছে? একটু বেধবা পাড়ায় যেতাম, দিদিকে অনেকদিন ধরে বাড়ি আনবো করছি। বেচারা ওখানে খুব কষ্টে আছে। বাদলের থেকে রজত জানল বছর 2 আগেই বাদলের দিদির সাথে একজনের বিয়ে হয়। পেশায় সে মৌয়াল ছিল। বিয়ের পরের মাসেই বিধবা হতে হয় বাদলের দিদি মাধবীকে। মৌচাক ভাঙতে ভাঙতে জঙ্গলের অনেক ভেতরে চলে যায়, তারপর আর ফেরেনি। ফরেস্ট রেঞ্জের অফিসাররা ও রাত খাওয়া দেহটা জঙ্গলের কোর এরিয়ায় খুঁজে পায়। সাথে আইডেন্টিটি কার্ডও ছিল না। পোশাক দেখে চিহ্নিত করে মাধবী। বাঘের হাতে প্রাণ গেলে আর মৃতদেহের সাথে বোট লাইসেন্স থাকলে কিছুটা সরকারি সাহায্য পাওয়া যায়। কিন্তু মাধবীর বর অত শত বুঝত না। মধুর খোঁজে কখন যে বাফার জোন পার করে ফেলেছিল সে খেয়ালও তার ছিল না। সরকারের কঠিন নিয়ম, মাধবীর ভাগ্যে কিছুই জুটল না। সুন্দরবনের বিধবা মেয়েদের দুর্দশার জলজ্যান্ত চিত্র ওই বিধবা পাড়াগুলো। এখানকার মানুষেরা বড়ই গরিব। বেশিরভাগ বংশ পরম্পরায় মৌয়াল অথবা নদীতে মাছ, কাঁকড়া, চিংড়ির মিন শিকার করে দিন চালায়। আর এই করতে গিয়েই বেশিরভাগ হয় বাঘ নইলে কুমিরের পেটে যায়। অথচ উপায়ও নেই। পেট যে বড়ই জেদি, সে তো কারোর কথা শুনবে না। এই 2 বছরে নরখাদকের আক্রমণে এই মৃত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিধবা পাড়ার সংখ্যা। জগতের সমস্ত পাপ ছাড়িয়ে বিধবা হওয়ার পাপটা যেন প্রকট হয়ে ওঠে এখানে। পাতা কুড়িয়ে বিড়ি বেঁধে কোনো ক্রমে দিন চলে তাদের। সমাজের কাছে তারা অপয়া। স্বামী ছেড়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোক ওদের ছুঁড়ে ফেলে দেয়। এরপর ছেঁড়া কাপড়ের ফাঁক দিয়ে শরীরের খাঁজগুলোতে পরপুরুষের লোলু দৃষ্টি পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই দৃষ্টি এড়াতে পারে না। আর যারা পারে তারাও একদিন জঙ্গলে কাঁকড়া বা মাছ ধরতে গিয়ে বাঘের পেটে যায়। দরমার বেড়া আর গোলপাতার ছাউনি দেওয়া একটা বাড়ির সামনে
রজতকে বাইক থামাতে বলল বাদল। বাড়ির সামনে আসতেই রজতের কানে গেল বাড়ির মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে আছে। মাটির দাওয়ায় চতুর্দিকে ছড়ানো রয়েছে ভাত। থালাটা উঠোনে গড়াগড়ি খাচ্ছে একজন মাঝবয়সী মহিলা বছর 21-এর একটা তরুণীর চুলের মুঠি ধরে গজরাচ্ছে। মোটি হারামজাদি, স্বামী খেলি তো তোর খিদে মেটেনি? তোর পেটে এত জ্বালা রে হারামজাদি! কতবার বললাম বোন বিবির পুজো না হওয়া অবধি কিছু দাঁতে কাটবি নি, আর তুই এখানে বসে লুকিয়ে লুকিয়ে ভাত গিলছিস শালা। জন্মের মতো তোর ভাত খাওয়া আজ ঘুচিয়ে দেবো, দাঁড়া। বছর 21-এর সেই তরুণী শাশুড়ির বজ্র মুষ্টি থেকে নিজের চুল ছাড়াবার নিষ্ফল প্রচেষ্টা করছে। বাদল এবং রজতের মধ্যস্থতায় মাধবীকেও শাশুড়ির হাত থেকে কোনো ক্রমে রক্ষা করা গেল। পরে রজত জানতে পারে মাধবীর প্রতিও শাশুড়ির এই আক্রোশ আজকের নয়, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের ছাইচাপা আগুন জ্বলছে মাধবীর শাশুড়ির মনে। মাঝে মাঝে তারই বহিঃপ্রকাশ ঘটে। বেশ লম্বা একটা ইতিহাস রয়েছে এর পেছনে, আর সাথে আছে একটা প্রবাদ। কোয়ার্টার থেকে নিজের জিনিসপত্র নিয়ে এসে বাদলের বাড়িতে উঠেছে রজত। রাতে বাদল আর রজত পাশাপাশি খেতে বসেছিল। মাধবী ভাত বেড়ে দিচ্ছিল। বাদলের মার বয়স হয়েছে, অতিথির ঠিকমতো সেবা যত্ন করতে পারছে না বলে পাশের বিছানায় শুয়ে শুয়ে শুকনো গলায় আফসোস করছিলেন। ওনার মুখ থেকেই মাধবীর দুর্দশার কারণ জানতে পারে রজত। গ্রামের যখনই কেউ জঙ্গলে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে যায়, তার স্ত্রীকে বনবিবির ব্রত পালন করতে হয়। স্বামী যতদিন না ঘরে ফেরে স্ত্রীর গায়ে সাবান, তেল, মাথায় চিরুনি, পরিষ্কার কাপড় কোনো কিছুই দেওয়ার নিয়ম নেই। এছাড়া ওই কয়দিন দাওয়ায় ঝাঁট পড়ে না, চুলও জ্বলে না। বাড়ির বউরা এক মুঠো গরম ভাতের মুখ দেখে না কতদিন। প্রায় এক প্রকার অশৌচ পালন করতে হয়। মাধবী সূচিব্রায়গ্রস্ত প্রকৃতির মানুষ। নোংরা জিনিস দু চোখের বিষ। ভাত না খেয়ে কাটিয়ে দিতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু সামনের ওই পাতা আর ধুলোবালিতে ভর্তি উঠোন দেখলেই তার মনটা আনচান করে। মনে হয় পড়ে থাকা নারকেল কাঠি ঝাঁটাটা নিয়ে পরিপাটি করে ঝাড় দেয়, কিন্তু শাশুড়ির ভয়ে আর করে ওঠা হয় না। কিন্তু ও তো গেল বাইরের ময়লা। কিন্তু এইভাবে স্নান না করে এক কাপড়ে জট পড়া চুল নিয়ে আর কতদিন থাকা যায়? তার সমস্ত মন বিদ্রোহ করে ওঠে। একদিন গায়ে তেল সাবান দিলে কি ওর স্বামীর খুব অমঙ্গল হয়ে যাবে? একদিনের তো ব্যাপার। 7-5 ভাবতে ভাবতে হাতে তেল সাবান নিয়ে পুকুর ঘাটের দিকে বেরিয়ে পড়ে। সেই দিন সে মনের সুখে মাথায় তেল দিয়েছিল, কিন্তু শাশুড়ির নজর এড়াতে পারেনি মাধবী। এই পোড়ার মুখি কি সর্বনাশ করলি রে! যা, আমার ছেলে আর ফিরবে না। তুই বোন বিবির ব্রত ভাঙলি রে হারামজাদি! সর্বনাশ হয়ে গেল রে আমার। মাধবীর শাশুড়ি সেদিন চিৎকার করে পুকুর ঘাট একেবারে মাথায় করেছিল। মাধবী তখন নতুন বউ হয়ে এসেছে। সকলের সামনে এইভাবে অপমানিত হয়ে ভয়ে মুখটা এতটুকু হয়ে গিয়েছিল। তবুও বুকে আশা ছিল, না হয় সে একদিন গায়ে এতটুকু সাবান মেখে ফেলেছে, তাই বলে কি বনবিবি ওর স্বামীকে কেড়ে নেবে? কিন্তু সে যে রোজ সন্ধ্যায় মন্দির চত্বরে দাসুর মায়ের সাথে বনবিবির পাঁচালি পড়তে যায়, যাতে করে ওর বরের বাদায় কোনো বিপদ না হয়। বনবিবি নিশ্চয়ই এতটা নিষ্ঠুর হবেন না। মাধবীর মনের ভেতর যেটুকু আশার প্রদীপ জ্বলছিল, একদিন পরেই হঠাৎ করে নিভে গেল। যে দলটা জঙ্গলে মধু ভাঙতে গিয়েছিল, তারা খবর দিল মাধবীর বরকে বাঘে খেয়েছে। মাধবীর বরও গেল, আর সেই থেকে জীবনের সব সুখ আহ্লাদ চলে গেল। শাশুড়ির কাছেও এক প্রকার দোষী হয়ে গেল সে। সেই থেকেই মাধবীর শাশুড়ি মাধবীকে দু চোখে দেখতে পারে না। বাদলের টিনের ঘরের এক কোণে চারপায়া একটা তক্তপোষের ওপর হাত পা ছড়িয়ে শান্তিতে ঘুম দিচ্ছে বাদল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে সেই গর্জন আরো গভীর হচ্ছে। গতকাল সমস্ত রাতটা তেঁতুল গাছে কেটেছে। সমস্ত বেলা এই কাজ সে কাজ করে দু চোখের পাতা আর এক করা হয়ে ওঠেনি কারোর।
বাদল ঘুমিয়ে গেলেও রজতের চোখে ঘুম নেই। ঘরের মধ্যে টিম টিম করে জ্বলছে একটা হ্যারিকেন। রজত আঠা দিয়ে একটার পর একটা কাগজ দেওয়ালে চিটিয়ে চলেছে। সুখদেব, ভবেশ, নিতাই, আনারুল, বিজন সরকার, সালাউদ্দিন, এমন আরো কত আছে। এই কয় মাসে নরখাদকের হাতে ঝরে যাওয়া কতগুলি তাজা প্রাণ। তবে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছে রজত। নিহতদের মধ্যে বেশিরভাগই বেশ পয়সাওয়ালা লোক আর সমাজের বেশ গণ্যমান্য ব্যক্তি। কারোর গোটা দশেক মাছের ভেড়ি রয়েছে, কেউ বা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এমনকি এই তালিকায় পাথর প্রতিমা থানার প্রাক্তন ওসিও রয়েছে। কিন্তু ইদানিং প্রাণীটা সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। সমস্ত ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকে রজতের কাছে। সে মাথা চেপে ধরে বসে পড়ে, তারপর নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে, প্রাণীটার এমন অদ্ভুত আচরণের কারণ কি? জীবনে আমি অনেক নরখাদককে জমের বাড়ি পাঠিয়েছি, কিন্তু এমন অদ্ভুত প্রাণী আর একটাও দেখিনি। এটা বেছে বেছে যাদের গ্যাটের কড়ি আছে তাদেরকেই নিজের শিকার বানাচ্ছে। এমন বাছবিচার কেন? রজত আর বেশিক্ষণ ভাবতে পারে না। ওর দু চোখের পাতা ভারী হয়ে এসেছে। কালকের ধকল আর রাত জাগার ক্লান্তির কারণে শরীরে আর এতটুকু জোর নেই। রজত টলমল পায়ে পাশের হ্যারিকেনের আলোটা কমিয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি করছিল, কিন্তু পর মুহূর্তেই এমন কিছু হলো যাতে রজতের ঘুম ছুটে গেল। গভীর রাত, বাইরে একটানা ঝিঝি ডেকে চলেছে, কিন্তু আচমকাই সমস্ত পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল। চারপাশের নৈশ নিস্তব্ধতা ভেদ করে রজতের কানে এলো একটা চাপা ঘর ঘর শব্দ। কেউ যেন ভীষণ সাবধানতার সাথে বাড়িটার চারপাশে ঘোরাফেরা করছে। কাদামাটির উপর জমা জলে তার পা পড়ে মাঝে মাঝে ছপছপ শব্দ হচ্ছে। রজতের মতো দুধে শিকারীর বুকও কেঁপে উঠল। প্রাণীটা যেই হোক, তাদের মধ্যে ব্যবধান বলতে শুধু এই পাতলা টিনের দেওয়াল। কিন্তু সেই ব্যবধান ঘুচতে কতক্ষণ? ওর কাছে একমাত্র অবলম্বন আর ভরসা বলতে ওর এই বন্দুক। কিন্তু এই গাঢ় অন্ধকারে একটা মাত্র হ্যারিকেনের ওপর সম্বল করে কিভাবে সেই প্রাণীটার সাথে লড়বে সে? প্রাণীটা অন্ধকারের জীব। অন্ধকারে ওর শক্তি 10 গুণ বেড়ে যায়। একবার যদি কোনোভাবে ভেতরে এসে যায় আর ধস্তাধস্তিতে যদি হ্যারিকেনটা নিভে যায়, তাহলে ও আর বাদল বেঘরে মারা পড়বে। রজত দরজার ঠিক বাইরে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। তাহলে কি সে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে? রজত এক পা করে তপ্তপোষের দিকে পিছিয়ে যায়। তারপর বাদলকে ধাক্কা দিতে থাকে এবং চাপা গলায় বলতে থাকে, এ বাদল, বাদল, বাদল ওঠ, আমাদের সামনে ভীষণ বিপদ, বাদল, বাদল ওঠ। বাদল ধর্মর করে তক্তপোষের উপর উঠে বসে, তারপর চোখ মুছে বলে, কি হয়েছে বড় বাবু? রজত আর কোনো কিছু না বলে বাদলের হাতে একটা বন্দুক ধরিয়ে দিল। প্রাণীটার ধূর্ততার আর একবার প্রমাণ পেল রজত। ঘরের মধ্যে ঘটে যাওয়া প্রতিটা সূক্ষ্মাতিসূক্ষ্ম গতিবিধির সম্পর্কে সে ওয়াকিবহাল। এখন যে আরেকজনের হাতেও বন্দুক উঠে এসেছে, এটা সে বুঝে গেছে। কয়েক সেকেন্ড পরেই রজত শুনতে পেল একটা হুড়মুড় শব্দ। বাড়ির পেছনের কাঁটা ঝোপের মধ্যে দিয়ে সে শব্দটা দূরে নদীর বাঁধের দিকে চলে গেল। না, আর ঘুমানোর সাহস হলো না কারোর। বাদলের দিদি আর ওর মা পাশের ঘরে শুয়েছিল। বাদল ওদের সতর্ক করে দিল যেন এই রাতে আর কেউ বাড়ির বাইরে না যায়। পরদিন সকালবেলা রজত আর বাদল মিলে গত রাতের প্রাণীটা কি ছিল সেটা দেখার জন্য বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল। আচমকাই রজতের পাশের নারকেল গাছটার দিকে চোখ পড়ে। নারকেল গাছের গায়ে বেশ কতগুলো নখের আঁচড়ের দাগ, একদম তাজা। সেদিকে এগোতে গিয়ে রজত যা দেখল তাতে করে তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। আকারে ঠিক প্রমাণ সাইজের দুটি হাতের তালুর মতো হবে একটি থাবা। জিনিসটা বাদলও দেখেছে। সে চোখ কপালে তুলে চাপা গলায় জিজ্ঞেস করল, বড় বাবু, এটা কি প্রাণী? বাঘের কি এত বড় থাবা হয়? যদি হয়েও থাকে তাহলে সেই বাঘের আকৃতি যে কি বিশাল হতে পারে সেটা ভেবেই বাদলের গা ঘেমে উঠল।
আরও একটা জিনিস রজতকে ভাবিয়েছিল। মানস এবং কান্তিবাবুর কাছে নরখাদকটার ব্যাপারে আরও একটা দুর্নাম শুনেছিল সে নাকি তার শিকারীকে চিনে রাখে আর সময় বুঝে তার ভবলীলা সাঙ্গ করে দেয়। রজত তার দীর্ঘ শিকারী জীবনে এমন ঘটনা দু একবার শোনেনি বা দেখেনি তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শিকারীর অসাবধানতায় এমন ব্যাপারটা হয়। সেবার উত্তরবঙ্গের একটা চা বাগানে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল। সমগ্র লাটাগুড়ি চিতাবাঘটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। বন দপ্তর থেকে চা বাগানে বারবার খাঁচা পেতেও চিতাটিকে ধরা যায়নি। শেষে বন দপ্তর হাল ছেড়ে দিলে স্থানীয় এক শিকারী দায়িত্ব নেয়। পরপর 2 দিন সে মাচানে বসেও চিতাটিকে মারতে ব্যর্থ হল। 3 দিনের মাথায় যখন খালি হাতে বাড়ি ফিরছিল তখন পেছন থেকে চিতাটি ওর ওপরে লাফিয়ে পড়ে। বন্দুক চালানোর আর সময় পায়নি, তার আগেই শিকারীর কণ্ঠনালী ছিঁড়ে দেয় চিতাটি। কিন্তু আজ যে ব্যাপারটা রজত দেখছে সেটা ওটার থেকে সম্পূর্ণ আলাদা। এই যে একেবারে বাড়ি বসে হুমকি দিয়ে গেল, রজত বুঝতে পারল কেন এতগুলো শিকারী নরখাদকটার হাতে প্রাণ হারিয়েছে। বাদলের অনুমান যে কতটা নির্ভুল সেটার প্রমাণ মানস ও কান্তিবাবু। সকালবেলায় পুলিশের গাড়ি নিয়ে ওরা দুজনে বাদলের বাড়িতে উপস্থিত হয়। ওদের থেকে রজত জানতে পারে একটা রাতের ব্যবধানেই নরখাদকটা দুজন মানুষকে নিয়েছে, একটা বিধবা মা আর তার একরত্তি বাচ্চা ছেলেকে। ঘরের দরজা বন্ধই ছিল, কিন্তু মাথার উপরের ছাদ মজবুত ছিল না। নরখাদকটা গোলপাতার সেই ছাদ ফুটো করে তার মধ্যে দিয়ে ভেতরে ঢুকে আসে। রজত আর বাদলকে সঙ্গে নিয়ে ওরা ঘটনাস্থলে যায়। ঘরে ঢুকেই রজত দেখে এদিকে ওদিকে অসংখ্য রক্তের দাগ। ঘরের জিনিসপত্র তছনছ হয়ে পড়ে আছে। হয়তো নরখাদকটার থেকে নিজেকে ও সন্তানকে রক্ষা করার জন্যই বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়েছিল বিধবা মাটির। বাচ্চাটির একটি আধ খাওয়া হাত ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু মহিলাটির দেহর কোনো চিহ্ন নেই। সম্ভবত দেহটাকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে নরখাদকটা। ঘরের চারপাশে খোঁজা শুরু হলো। বেশ কিছু দূর গিয়ে মাটির উপরে কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার দাগ নজরে পড়ল রজতের। তার চারপাশের জমাট বাঁধা রক্ত ধুলোর সাথে মিশে কালো কালো হয়ে গেছে। সেই দাগ অনুসরণ করে খুব সাবধানে চলতে লাগলো রজত। বেশি দূর যেতে হলো না, একটা বাঁশবাগানের মধ্যে মাড়িটাকে আবিষ্কার করলো বাদল। শরীরে একখণ্ড বস্ত্র নেই, পা থেকে পেট পর্যন্ত সমস্তটাই খুবলে খাওয়া, মাথার একদিক ছিঁড়ে পড়ে রয়েছে। রজত আর সেই দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। এমন বিভৎস মৃত্যুর সাথে তার আগে পরিচয় হয়নি। পরশু রাতে যে বাঘটাকে খাঁচাবন্দি করেছিল ওরা, সেটা সম্পর্কে আগেই সন্দেহ প্রকাশ করেছিল রজত। আজকের ঘটনার পর সে সন্দেহের ওপর পাকাপাকিভাবে শিলমোহর পড়ে গেল। কালকে রাতে যদি ওরা সতর্ক না থাকত, তাহলে আজকে এই দেহটার বদলে হয়তো রজত বা বাদলের দেহখানা থাকত। এটা ভেবেই বাদলের হাত পা কাঁপতে শুরু করল। যে গ্রামবাসীরা গতকাল বাঘটা ধরা পড়ার আনন্দে মেতেছিল, আজ তাদের চোখের দিকে তাকালেই দেখা যাচ্ছে একটা অদ্ভুত থমথমে ভাব। কখন কার উপর মৃত্যুর খড়গ নেমে আসে কে জানে। তাদের পালাবার পথ নেই, তাদের রুজি রুটি সব ওই ম্যানগ্রোভের জঙ্গলকে ঘিরে। এতদিন ওই ম্যানগ্রোভের জঙ্গল আর বনবিবি তাদের মা ছিল। জঙ্গল রুজি রুটি জোটাত আর বনবিবি দক্ষিণা রায়ের হাত থেকে বাঁচাত। কিন্তু আজ কোন পাপের ফল ভোগ করতে হচ্ছে তাদের? বনবিবি কেনই বা তাদের উপর এইভাবে রুষ্ট হয়েছেন? রজত ঠিক করে নিয়েছে, যেমন করেই হোক নরখাদকটাকে সে শেষ করবে। ঘরের এক কোণে পড়ে থাকা বাচ্চাটার ওই ছোট্ট হাতটা তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। রজত দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাদল, আজ রাতে এখানেই মাচান বাঁধ। আমার দৃঢ় বিশ্বাস ও মরির লোভে আবার ফিরে আসবে। আজ পর্যন্ত কোনোদিন সে যেটা করেনি, শিকারীদের কাছে যেটা চরম ঘৃণিত কাজ, সেটাই করতে যাচ্ছে রজত। সে আজ মারির উপর সায়ানাইড প্রয়োগ করবে। মানুষকে নিজের উদ্দেশ্যের কথা বলায় মানুষ একবার রজতের দিকে তাকালো। মানুষ কিছু না বললেও রজত ওর মুখের ভাব স্পষ্ট বুঝতে পারল। মানুষ বলতে চাইছে
এইভাবে সায়ানাইড প্রয়োগ করে শিকার করাটা কি ঠিক হবে? এটা যে নিয়ম বিরুদ্ধ। রজত গাড়ির ডিকিতে প্রচন্ড জোরে হাতটা ঠুকে বলল, ওটা একটা রাক্ষস, ওটার প্রতি আর একটুও দয়া মায়া নয় মানুষ। বাদল আর কান্তিবাবুর তত্ত্বাবধানে জোর কদমে চলছে মাচান বাঁধার কাজ। চারপাশে তেমন কোনো বড় গাছের অস্তিত্ব না থাকায় অন্য পথ অবলম্বন করতে হলো। মাড়ি থেকে বেশ খানিক দূরে বাঁশের ওপর বাঁশ দিয়ে মাচান তৈরি করা হলো। উচ্চতা এমন করা হলো যাতে বাঘ কোনোভাবেই লাফিয়ে সেটা নাগা না পায়। গতকালের বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মাচানের উপর একটা ছাউনির ব্যবস্থা করা হলো। মাচান বাঁধা শেষ করে বাড়ির সর্বত্র ভালো করে সায়ানাইড প্রয়োগ করা হলো। নিজের রাইফেলটা আরেকবার ভালো করে পরীক্ষা করে নিল রজত। বন্দুকে লাগানো টর্চটা ঠিকমতো কাজ করছে কিনা এইসব খুঁটিনাটি বিষয়ের উপর ভীষণ খেয়াল রাখতে হয়। এই সামান্য জিনিসগুলোই জীবন আর মৃত্যুর পার্থক্য গড়ে দেয়। বাড়ির চারপাশের সমস্ত জায়গাগুলো জাল দিয়ে ঘিরে শুধুমাত্র একটা দিক খোলা রাখা হয়েছে। এতে করে নরখাদকটার অন্য দিক থেকে আসা সমস্ত সম্ভাব্য উপায়গুলো বন্ধ করে দেওয়া গেছে। দক্ষিণ দিকের একটা মাত্র পথ খোলা রাখা হয়েছে, আর সেটার উপর সমস্ত রাত জুড়ে দুজোড়া নিদ্রাহীন চোখ সতর্ক দৃষ্টি রাখবে। ধীরে ধীরে সূর্য মধ্য গগন থেকে সরে গিয়ে পশ্চিমের ঘন দিগন্ত রেখার পেছনে চলে গেল। অন্ধকার হয়ে এসেছে, আর বাইরে থাকা নিরাপদ নয়। বেশ কয়েকজন গ্রামবাসী যারা সাহায্য করতে এসেছিল, খানিক আগেই তারা কান্তিবাবুর সাথে যে যার ঘরে ফিরে গিয়েছে। মানুষ তখনও ওদের সঙ্গেই ছিল, এবার তাকেও যেতে হবে। বারে বারে মানুষের ফোন একঘেয়ে শব্দে বেজে চলেছে। মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে স্পষ্টতই বেশ বিরক্ত সে। প্রয়োজনীয় জিনিসপত্র মাচানে তোলা হয়ে গেলে রজতের দিকে এগিয়ে আসে মানুষ, তারপর বলে, রজতবাবু, এবার আমাকে বেরোতে হবে। একটা উটকো ঝামেলা এসে হাজির হয়েছে। বেশ, তুমি এসো, আমাদের এই দিকের কাজ তো প্রায় শেষই। কিন্তু যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? রজতের মুখে এমন দ্বিধাভাব দেখে মানুষ বেশ অবাক হয়ে বলল, আরে এত কিন্তু কিন্তু করছেন কেন? যা জানতে চান নিঃসংকোচে বলুন। রজত আর রাগ ঢাক না করেই কথাটা বলে ফেলল, উটকো ঝামেলাটা কি সেটা জানতে পারি? আর বলবেন না, পাথর প্রতিমা মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে খুব দামি একটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ সহ আরো বেশ কিছু দামি জিনিস চুরি হয়ে গেছে। এখান থেকে ফিরে আমাকে ওখানেই যেতে হবে। হসপিটালের সুপার বারবার ফোন করছেন সেই জন্য। জিনিসগুলো নাকি খুব দরকারি। মানুষ বেশ বিরক্ত হয়ে বলল, তা দরকারি জিনিস তো সাবধানে রাখলেই পারে, এমন করে রাখলো যে চুরি হয়ে গেল। সরকারি টাকা, এইভাবে নয় ছয়। মানুষের জিপটা বিকট শব্দ করে একরাশ ধুলো উড়িয়ে থানার দিকে রওনা দিল। পরন্ত সেই বিকেলে ফাঁকা শুনশান বাঁশবনের মাঝে এখন সম্পূর্ণ একা ওরা দুজন। তবে ওইভাবে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সাহস হলো না ওদের। হয়তো কোনো ঝোপের আড়াল থেকে একজোড়া ঘোলাটে চোখ ওদের উপর সন্তর্পণে নজর রেখে চলেছে, শুধুমাত্র সঠিক সুযোগের অপেক্ষায়। ওপর থেকে নামানো দড়ির সিঁড়ি বেয়ে প্রথমে বাদল এবং তার পেছনে রজত মাচানের উপরে উঠে গেল। নদীর উপর পাকা পোল পেরিয়ে মানুষের গাড়ি বাঁধের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। জিপের শব্দের কারণে বিকেলে নির্জনতা তখনও জাঁকিয়ে বুঝতে পারেনি, কিন্তু জিপটা পথের বাঁকে অদৃশ্য হওয়ার সাথে সাথেই তার আওয়াজ ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল। এখন আর চারপাশে সভ্যতার কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই। তার বদলে শুরু হয়েছে পৃথিবীতে অন্ধকারের জঠর ছিঁড়ে সভ্যতার আলো যারা প্রথম দেখেছিল তাদের রাজত্ব। বাতাসের দোলা লেগে বাঁশের পাতায় এক ধরনের সরসর শব্দ হয়। সেই শব্দে যে এমন অপূর্ব মাদকতা আছে তা আগে উপলব্ধি করেনি রজত। তবে একটা জিনিসের প্রশংসা না করে পারল না রজত, তা হলো এই মাচানের পরিবেশের সাথে মানানসই চেহারা। এমনভাবে বাঁশ পাতা দিয়ে চারপাশ ঢেকে দেওয়া হয়েছে যে চট করে বোঝার উপায় নেই। আর কয়েকদিন পরেই পূর্ণিমা, তাই পূর্ব দিকের আকাশে সন্ধ্যের অনেকটা আগেই
ঝকঝকে চাঁদ উঠল। আকাশের দিকে আরো একবার দেখে নিল রজত। না, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঝে মাঝে কয়েক খণ্ড দল ছাড়া মেঘ এদিক থেকে ওদিক ভেসে যাচ্ছে। না জানি কিসের অত তারা ওদের, কোথায় যাবে ওরা? কয়েক মুহূর্তের জন্য চাঁদকে আড়াল করে, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই চাঁদকে অতিক্রম করে যায়। তবে চাঁদের আলোয় শিকার করা যতটা সহজ হবে বলে মনে করেছিল ততটা হলো না। বাঁশগাছের পাতা মাথার উপর এমন চাঁদোয়ার মতো আস্তরণ তৈরি করেছে যে তাকে ভেদ করে চন্দ্রালোক মাটির নাগাল পায়, এমন সাধ্য কি? ফলে যা হওয়ার তাই হলো। সমস্ত স্থান জুড়ে একটা আলো আধারী পরিবেশ তৈরি হয়েছে। মাঝে মাঝে দমকা বাতাসে ওপরের কিছু পাতা সরে গেলে মুহূর্তের জন্য চাঁদের আলো এসে বাগানের নিচটা বেশ ফর্সা করে দেয়। নরখাদকে খাওয়া আধখেকো মাড়ির দগদগে ক্ষতচিহ্নগুলো বেশ স্পষ্ট দেখা যায়। এখন শুধু রুদ্ধশ্বাসে অপেক্ষা। বাদলের বন্দুকের মুখ দক্ষিণ দিকের প্রবেশপথের দিকে তাক করা, আর রজতের বন্দুক মাড়ির উপর স্থির করা রয়েছে। বাদল ছেলে মানুষ, ধৈর্য কম, একভাবে বসে থাকতে পারে না, এপাশ ওপাশ করে। রজত মাঝে মাঝে ওর এই অবাঞ্ছিত নড়াচড়া নিয়ন্ত্রণ করতে ওর দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে। ব্যাস, তাতেই কাজ হয়ে যায়। নিজের শিকারের অভিজ্ঞতা থেকে রজত জানে যে বাঘ বা চিতা শিকারের সময় নাকের থেকেও ওদের চোখ আর কানকে বেশি গুরুত্ব দেয়। তাই সামান্যতম নড়াচড়াতেও এত আয়োজন, সমস্ত কিছুই পণ্ড হয়ে যেতে পারে। এতগুলো বছরে রজত আরেকটা জিনিস আয়ত্ত করে নিয়েছে। মাচানে সে এতটুকুও নড়াচড়া না করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। কিন্তু এত সাবধানতার পরেও নরখাদকটার কোনো দেখা নেই। রজতের ঘড়ি বলছে রাত প্রায় শেষ হতে চলল। বাদলের দিকে তাকিয়ে রজত স্পষ্ট বুঝতে পারল রাত জাগার ক্লান্তি আর ঘুমে তার সমস্ত শরীর ঝিমিয়ে গেছে। রজতের শরীরও ওর সঙ্গ ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। কিন্তু ওর অভিজ্ঞতা বলছে যা কিছু ঘটার এখনই ঘটবে। নরখাদকটি যদি মারির জন্য ফিরে আসে তবে আর কিছুক্ষণের মধ্যেই আসবে, নচেত আজ আর তার দেখা পাওয়া যাবে না। নরখাদকটা কি আজ মারির কাছে ফিরে আসবে না, নাকি ওটা আজ রাতে আবার কোনো নিরীহ গ্রামবাসীকে নিশানা করেছে? রজতের মন এইরকম একাধিক সম্ভাবনার তাড়নায় ক্রমেই উদ্গ্রীব হয়ে উঠছে। চাঁদ অনেকক্ষণ আগেই বাঁশবাগানের মাথার উপর থেকে সরে গিয়ে পশ্চিম আকাশে চলে গেছে। চাঁদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। তার সাথে হাওয়ায় বাঁশগাছগুলো একে অপরের সাথে ঘষা লেগে এক ধরনের মটমট করে শব্দ করছে। সব মিলিয়ে এক মায়াবী ভৌতিক পরিবেশ। পর মুহূর্তেই নিজেকে সামলে নিল রজত। না, এই সময় একদম আনমনা হওয়া যাবে না। আচমকাই একটা ঝুপ করে শব্দ শুনতে পেল রজত। পরক্ষণেই বুঝতে পারল কিছু যেন একটা ওদের মাচানের নিচ দিয়ে ছুটে গেল। বাদলের তন্দ্রা ছুটে গিয়েছে। রাইফেলটা শক্ত করে হাতে ধরে সে বসে রইল। রজত বুঝতে পারছে না জিনিসটা কি। চারিদিক জাল দিয়ে ঘেরা। প্রাণীটা কিভাবে এলো? গাছের নিচের পরিবেশ এমন আলো আধারী যে প্রাণীটা কি সেটা ভালোভাবে বোঝাই যাচ্ছে না। এমন সময় রজত খেয়াল করল ওদের মাচানের খুব কাছেই মাটি থেকে প্রায় 4.5 ফুট উপরে একজোড়া চোখ জলজল করছে। নিষ্ফলক সেই দৃষ্টি, শকুনের মতো তীক্ষ্ণ, ফ্যাকাশে হয়ে যাওয়া ঈষৎ হরিদ্রাব বর্ণের সেই চোখ যুগল মাড়ির চারপাশে ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে। শ্রীগালের মতো ধূর্ত তার চাল চলন। রজত অনেক চেষ্টা করেও একটি দীর্ঘ কালো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এমন সময় প্রাণীটা মাড়ির চারপাশে ঘুরে ঘুরে নিঃশ্বাস নিতে লাগলো। রজত বুঝতে পারল এর কারণ কি। প্রাণীটা নিশ্চয়ই সায়ানাইডের উপস্থিতি টের পেয়েছে। মাড়ির গন্ধ নিশ্চয়ই তার কাছে সন্দেহজনক ঠেকছে। ঠিক এই ভয়টাই পাচ্ছিল রজত। কি অসম্ভব শয়তান জীব। রজত ভাবতে লাগলো সে কি করবে। প্রাণীটার বাড়িতে মুখ দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে, নাকি তার আগেই ওই চোখ আর অবয়ব লক্ষ্য করে গুলি চালাবে। বাদল রজতের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
পরের 2-3 সেকেন্ড প্রাণীটা একইভাবে মাড়ির চারপাশে ঘুরে ঘুরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর মুখ দিয়ে ঘর ঘর একটা শব্দ করে কয়েক পা পিছিয়ে গেল। রজত বুঝতে পারল নরখাদকটা নিশ্চয়ই মাড়ির মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে পেয়েছে, তাই ওটা ছুঁয়েও দেখছে না। আর দেরি করা চলে না। রজত কনুয়ে করে একটা ধাক্কা দিল বাদলকে। সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভের জঙ্গল থেকে সেই বাঁশবাগান বন্দুকের জোড়া গুলির শব্দে কেঁপে উঠল। তৎক্ষণাৎ ওরা খেয়াল করল সেই দুজোড়া চোখ মাড়ির ডান দিক হয়ে ওদের মাচানের নিচ দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। রজতের মনে তৎক্ষণাৎ আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে উঠল। তবে কি প্রাণীটা কোনোভাবে ওদের মাচানের উপর উঠে ওদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে? রজত চিৎকার করে বলল, বাদল, তাড়াতাড়ি টর্চ জ্বালা। বাদল মুহূর্তের মধ্যে টর্চটা জ্বালাতেই গোটা বাঁশবাগান তন্ন তন্ন করে ফেলল। যেখানে যেখানে টর্চের আলো পৌঁছায় সেই প্রতিটা সম্ভাব্য তন্ন তন্ন করে খুঁজেও রজত আর বাদল প্রাণীটার টিকিটিও খুঁজে পেল না। বাতাসের বারুদের গন্ধ তখন ক্রমেই মিলিয়ে যেতে শুরু করেছে। আরো বেশ কিছুক্ষণ পরে পূব আকাশের উষার জন্ম হল। সূর্য ওঠার সাথে সাথেই গ্রামবাসীদের সাথে নিয়ে হৈ হৈ করে কান্তিবাবু আর লালি হাজির হলেন। প্রত্যেকের হাতেই মোটা মোটা লাঠি। রজত আর বাদলকে সুস্থ শরীরে দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কম বেশি সকলেই শেষ রাতে জোড়া গুলির শব্দ শুনতে পেয়েছিল। বাদল আর রজত মাচান থেকে নামা মাত্রই উৎসাহিত জনতা ওদের ঘিরে ধরল। রজত ওদের সকলকে জানালো প্রাণীটাকে লক্ষ্য করে ওরা গুলি চালিয়েছিল বটে, তবে ওদের গুলি আদেও গায়ে লেগেছে কিনা সেটা ওরা জানে না। ভিড় সরিয়ে রজত মাড়িটার কাছে এসে দাঁড়ালো। ও যা ভেবেছিল তাই হয়েছে। শয়তানটা মাড়িটাকে ছুঁয়েও দেখেনি। মাড়িটা যেমন ছিল ঠিক তেমনই অক্ষত অবস্থাতেই আছে। হঠাৎ রজত আবিষ্কার করল মাড়িটা যেখানে ছিল ঠিক তার সোজা একটা বাঁশগাছের মধ্যে একটা গুলি বিঁধে রয়েছে, আর তার সাথে লেগে আছে একগুচ্ছ কালো লোম আর জমাট বাঁধা কয়েক ফোঁটা রক্ত। অর্থাৎ গুলি নরখাদকটার কান ঘেঁষে বেরিয়ে গেছে। তবে গ্রামবাসীদের কাছে যেন এক মস্ত জয়। বাদল আর রজতকে কাঁধে করে উল্লাসে মেতে উঠল ওরা। কিন্তু ওদেরকে বোঝাবে মহাসাগরের ন্যায় বিভীষিকার এ সামান্য কেশাগ্র ওরা স্পর্শ করতে পেরেছে। না জানি এরপর কি হবে। গুলি খেয়ে কি আরো আগ্রাসী হয়ে উঠবে সেই নরখাদক? তখনও মস্ত একটা কাজ শেষ করা বাকি ছিল। মাড়িতে পচন ধরতে শুরু করেছে। তাছাড়া একটা অসহায় স্ত্রীলোকের অমন ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহকে টোপ হিসেবে ব্যবহার করতে বড় বিবেকে বাঁধছিল রজতে। গ্রামবাসীদের সহায়তায় মাড়িটাকে সৎকার করে বাড়ি ফিরে এলো সে। বাড়ি ফিরে অবধি রজতের ঘোর কাটেনি। বিধবার সেই ক্ষতবিক্ষত দেহটা বারে বারে ওর চোখের সামনে ভেসে উঠছিল। কবে যে নরখাদকটাকে উচিত শিক্ষা দিতে পারবে সে? এইসব 7-5 ভাবতে ভাবতে রজত কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল ছিল না তার। শেষ হলো লেখক তারকনাথ রায়ের কলমে ম্যানগ্রোভের আতঙ্কের প্রথম পর্ব। গল্পে রজত এবং দারোয়ানের চরিত্রে মৈনাক, অমিতাভর চরিত্রে সায়ন্তন, জেলার গ্রামের ছেলে এবং অচিন্তর চরিত্রে আমি সৌভিক, তিথি এবং মালতীর চরিত্রে রূপাঞ্জনা, কান্তিবাবুর চরিত্রে কুমারজিৎ, মানস এবং লালির চরিত্রে সৌম্যদীপ, বাদলের চরিত্রে রমাকান্ত, মাধবী এবং শাশুড়ির চরিত্রে মৌপিয়া, শুভঙ্কর এবং মতিন মাঝির চরিত্রে দিব্যেন্দু, শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে সূর্য। তবে কেমন লাগলো ম্যানগ্রোভের আতঙ্কের প্রথম পর্ব? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে
গল্পটি শেয়ার করে দিন। আগামী সপ্তাহে ঠিক এই দিনে আসছে গল্পের দ্বিতীয় পর্ব। শুনতে ভুলবেন না যেন। আর যাতে মিস না হয়ে যায় তার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসবো এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, ভয় এবং গপ্প।